আমরা গতকালকে ক্লাসে এই পর্যন্ত এসেছিলাম। ট্যান্টালামকে বলা হচ্ছিল ইউনিক করোশন রেজিস্ট্যান্ট একটা মেটাল, যে কারণে হিউম্যান বডির ভিতরে ইমপ্লান্ট হিসেবে ট্যান্টালামকে ইউজ করা হয়। এর করোশন রেজিস্ট্যান্স অলমোস্ট প্যারালাল টু। এরপরে মেটাল পিউরিফিকেশন। পিওর মেটালের করোশন রেজিস্ট্যান্স বেশি হয় than a metal containing a little amount of impurities or alloy. তারপরেও আমরা পিওর মেটাল ব্যবহার করি না, কারণ পিওর মেটাল হচ্ছে রিলেটিভলি সফট অ্যান্ড উইক। এই একটা ডিমেরিটস। আর একটা ডিমেরিটস হচ্ছে এক্সপেন্সিভ। সেজন্য আমরা অ্যালয় ইউজ করি, ইম্পিউরিটি দিয়ে ইউজ করি না, অ্যালয় ইউজ করি। শুধুমাত্র করোশন রেজিস্ট্যান্সের টার্মে পিওর মেটাল ইজ বেটার দ্যান অ্যালয়। Aluminium is a good example. অ্যালুমিনিয়ামের পিওর অবস্থায় সেটা তার করোশন রেজিস্ট্যান্স ভালো, বাট ইন অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট এবং খুব বেশি একটা এক্সপেন্সিভ না। আমরা দেখেছি যে সেটা লগারিথমিক কাইনেটিক্স শো করে এবং একটা লিমিটিং স্কেল থিকনেসে চলে যাওয়ার পরে আর করোশন হয়, থেমে যায়। সো কমার্শিয়ালি পিওর অ্যালুমিনিয়াম ইউজ করা হয় for handling hydrogen peroxide. হাইড্রোজেন পেরোক্সাইড যেখানে হ্যান্ডলিং করা হয় সেখানে পিওর অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে পিওর অবস্থায় যে তার করোশন রেজিস্ট্যান্স ভালো হয়, সেরকম একটা হচ্ছে জিরকোনিয়াম এর এক্সাম্পল দেওয়া আছে। জিরকোনিয়াম এক্সট্রাকশন করা হচ্ছে দুইটা প্রসেসে, আর্ক মেল্টিং জিরকোনিয়াম আর্ক মেল্টিং এর মাধ্যমে আর ইন্ডাকশন মেল্টিং জিরকোনিয়াম। আমরা জানি বাংলাদেশে যে স্টিল প্রডিউস হচ্ছে, অধিকাংশ স্টিল প্রোডাকশন হয় ইন্ডাকশন প্রসেসে। একটা বা দুইটা স্টিল মিল তারা দাবি করে যে তারা আর্ক মেল্টিং এ স্টিল প্রডিউস করছে। যাই হোক, যদি তারা দায়ী করে, আর্ক ফার্নেস আছে তাদের, ঠিক আছে। আর্ক মেল্টিং এর মাধ্যমে স্টিল প্রোডাকশনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যায়, কারণ স্টিলে যে সমস্ত ইম্পিউরিটি থাকে, বিশেষ করে ফসফরাস সালফার, এই দুটো একেবারে 100% ইম্পিউরিটি। কোনো কারণেই আমরা চাই না, আমরা জিরো করতে পারি না বলে থেকে যায়। আর সিলিকন ম্যাঙ্গানিজ কার্বন, এটা আমরা ডিজায়ার্ড অ্যামাউন্টে চাই। ইলেকট্রিক আর্ক ফার্নেসে যে স্টিলটা প্রোডাকশন করা হয়, সেই স্টিলে এই তিনটাকে ডিজায়ার্ড অ্যামাউন্টে আনা যায় সহজে। আর এই দুটাকে একেবারে মিনিমাম অ্যামাউন্টে রিডিউস করে নেওয়া যায়, একদম মিনিমাম। কিন্তু কনভেনশনাল আমাদের যে স্টিল প্রোডাকশন হচ্ছে ইন্ডাকশন ফার্নেস, সেখানে এই দুটোর কোনোটাই হয় না। এটাকে মিনিমামও আনা যায় না, আবার এটাকে ডিজায়ার্ড অ্যামাউন্টে আনা কঠিন ব্যাপার। সেই জন্য বলা হয়, যাদের আর্ক ফার্নেস আছে তারা বলে যে আমরা আর্ক ফার্নেস মেল্টিং এর মাধ্যমে যে স্টিল প্রোডাকশন করি, এর কোয়ালিটি অনেক হয় এবং অন্যান্য কোম্পানি থেকে আমাদের কোয়ালিটি অনেক ইমপ্রুভড। একটাই কারণ, যে ইম্পিউরিটি সেখানে কন্ট্রোল করা যায়। তাই বলা হচ্ছে যে জিরকোনিয়াম যখন এক্সট্রাকশন করা হয়, দুইটা মেথড, একটা ইন্ডাকশন মেল্টিং আর জিরকোনিয়াম মেল্টিং। সো একই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, তাহলে আর্ক মেল্টিং এর মাধ্যমে যে জিরকোনিয়ামটা আসছে সেটা পিওরিটিটা অনেক বেশি দেন ইন্ডাকশন মেল্টিং এর মাধ্যমে যে জিরকোনিয়ামটা আসে তার থেকে। তাহলে করোশন রেজিস্ট্যান্স কার বেশি হবে? আর্ক মেল্টিং এর মাধ্যমে যে জিরকোনিয়ামটা আসছে সেই জিরকোনিয়াম। ইট ইজ মোর। Another example is arc melted zirconium. It is more corrosion resistance. It is মানে ওই arc melted যে zirconium, কারণ তার ইম্পিউরিটিকে একদম মিনিমাম লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। It is more corrosion resistance as compared to the induction melted zirconium. কারণ ইন্ডাকশন মেল্টেড জিরকোনিয়াম এর কিছু ইম্পিউরিটি আছে, because of more impurities in the latter মানে পরেরটা। সো এটা আরেকটা এক্সাম্পল। সো পিওর ফর্মে মেটাল যদি থাকে তার corrosion resistance ভালো হয়। এতক্ষণ গেল মেটালের কথা, এবার হচ্ছে নন মেটাল ও ম্যাটেরিয়াল।
corrosion resistance of non-metal is better than metal. কারণ মেটালের কন্ডাক্টিভিটি বেশি, আর corrosion হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা। ইলেকট্রোকেমিক্যাল, সো কেমিক্যাল রিঅ্যাকশন এবং ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়, ইলেকট্রন ট্রান্সফার হতে গেলে কন্ডাক্টর লাগে। মেটালস আর কন্ডাক্টরস, মোস্ট অফ দ্য মেটালস, সেই জন্য মেটালের corrosion বেশি। নন মেটালস আর নট কন্ডাক্টরস, সেই জন্য নন মেটালের এই কনসেপ্টটা আসে না, তার corrosion অনেক কম, corrosion রেজিস্ট্যান্স অনেক বেশি, কিন্তু তার অন্য ডিমেরিটস আছে। সো আমরা ম্যাটেরিয়াল হিসেবে নন মেটালসকেও যদি আমরা চিন্তা করি, 5টা জেনারেল নন মেটালস আছে: প্লাস্টিক, সিরামিক্স, রাবার্স, কার্বন আর গ্রাফাইট আর উড। এগুলো তো এইগুলো কোনোটারই corrosion নেই, কিন্তু এগুলোর প্রত্যেকটারই এক একটা ডিমেরিটস আছে। প্লাস্টিক এবং রাবার, এই দুইটার ডিমেরিটস হচ্ছে তার স্ট্রেংথ অনেক কম, at the same time melting point অনেক কম, সো টেম্পারেচার লিমিটেশন আছে, হাই টেম্পারেচার আমরা ব্যবহার করতে পারবো না, গলে যাবে। উডের লিমিটেশন কি? উডেরও মেল্টিং পয়েন্ট কম, সো হাই টেম্পারেচার ব্যবহার করা যাবে না, স্ট্রেংথও কম। আর একটা কি, এটা পছন্দ হয়, corrosion হয় না কিন্তু পছন্দ, হ্যাঁ, ময়েস্ট এনভায়রনমেন্টে এটা পছন্দ হবে, এটা corrosion, সো এটা টিকতে পারে। সিরামিক্স এর প্রবলেম কি? সিরামিক্স এর প্রবলেম হচ্ছে তার corrosion রেজিস্ট্যান্স অনেক ভালো, বাট ইট ইজ ব্রিটল। কার্বন গ্রাফাইট ওই একই রকম, এটা ফ্রাজাইল, ব্রিটল, ভেরি ক্লোজ টু ব্রিটলনেস। সো এইগুলো, এই 5টা নন মেটালের corrosion রেজিস্ট্যান্স খুবই ভালো, কিন্তু প্রত্যেকটার এক ব্যাখ্যাধিপূর্ণ লিমিটেশন আছে, যে কারণে আমরা ব্যবহার করতে পারি না। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অথবা এজ এ গ্রুপ কয়েকটাকে দেখবো। প্রথমে বলা হচ্ছে এই দুটোকে এক গ্রুপে রাখা আছে, রাবার অ্যান্ড প্লাস্টিক্স। মেটালের তুলনায়, কম্পেয়ার টু মেটাল, দিস আর মাচ উইকার অ্যান্ড সফটার, এগুলো অনেক দুর্বল, নরম। এইগুলোর corrosion রেজিস্ট্যান্স এই এনভায়রনমেন্টে খুবই ভালো, সব এনভায়রনমেন্টে ভালো, এই এনভায়রনমেন্টে খুবই ভালো। আর এই এনভায়রনমেন্টে একটু লেস corrosion রেজিস্ট্যান্স, সালফিউরিক অ্যাসিড এনভায়রনমেন্ট, অক্সিডাইজ। আর একটা কি, একটু আগে যেটা বললাম, রিলেটিভলি লো টেম্পারেচার লিমিটেশনস, তার মেল্টিং পয়েন্ট অনেক কম, সো হাই টেম্পারেচার সেটা এক্সিস্ট করতে পারে। সিরামিক্স কি, তার এক্সেলেন্ট corrosion রেজিস্ট্যান্স। সিরামিক্স গ্লাস corrosion হয় না, তার উইয়ার হয়, corrosion হয়। এবং এর উপরের গুলো যেমন লো টেম্পারেচার লিমিটেশন গুলো হলো, এগুলো তা না, এগুলো সিরামিক্স এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি, হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স, হাই টেম্পারেচার সে টিকে থাকতে পারে। এর মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্রিটলনেস and lower tensile strength. গ্রাফাইট কি, গ্রাফাইটও তারও corrosion resistance, but fragile, very close to brittleness. উড হয় কি, উড হচ্ছে সেটা অবশ্যই সেটা উইক, কিন্তু সে পছন্দ হয়, অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে সে অ্যাটাক্ট হয়ে যায়, পছন্দ। সো নন মেটালস এর corrosion রেজিস্ট্যান্স ভালো হলেও অন্যান্য লিমিটেশনের কারণে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, আমাদেরকে চিন্তা করতে হয় ব্যবহার করা যায়। এরপরে ফার্স্টটা ছিল ম্যাটেরিয়াল সিলেকশন, সেকেন্ডটা হচ্ছে অল্টারেশন অফ এনভায়রনমেন্টকে আমরা চেঞ্জ করব। এনভায়রনমেন্টের কি চেঞ্জ করতে পারি? আমরা এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ করতে পারি, এবং কমন সেন্স আমাদের বলে যে টেম্পারেচার, লো টেম্পারেচারে corrosion লো, যদিও তার এক্সেপশন আছে। কি করতে পারি? এনভায়রনমেন্টে যে ফ্লুইডটা আছে তার ভেলোসিটি চেঞ্জ করতে পারি, এবং কমন সেন্স বলে ভেলোসিটি ডিক্রিজ করলে corrosion কম হয়, এক্সেপশন আছে। আমরা দেখেছি অ্যালুমিনিয়াম এবং এসএস এর দুটো এক্সাম্পল দেখেছি, একটাতে ভেলোসিটি বাড়ানোর সাথে সাথে ফিউমাস নাইট্রিক অ্যাসিড ভেলোসিটি বাড়ানোর সাথে সাথে corrosion বাড়ে, আর একটা ভেলোসিটি বাড়ানোর সাথে সাথে corrosion কমে, সো এক্সেপশন আছে। রিমুভিং অক্সিজেন যদি আমরা এনভায়রনমেন্ট থেকে রিমুভ করে দিতে পারি বা কমিয়ে আনতে পারি, তাহলে corrosion কমে যায়, জেনারেল কনসেপ্ট, চেঞ্জিং কনসেন্ট্রেশন। প্রত্যেকটা আমরা
একে একে দেখবো। ফার্স্ট ওয়ান ইজ লোয়ারিং টেম্পারেচার। লোয়ারিং টেম্পারেচার, সো ইউজুয়াল কনসেপ্ট হচ্ছে যে টেম্পারেচার ডিক্রিজ করলে ডিক্রিজিং টেম্পারেচার করেশন ডিক্রিজেস, এটা হচ্ছে কমন কনসেপ্ট। অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন তাহলে কি? টেম্পারেচার বাড়ালে করেশন কমে, ইনক্রিজিং টেম্পারেচার ডিক্রিজিং করেশন। এক্সাম্পল কি বলছে? এক্সাম্পল বলছে যে সি ওয়াটার একটা হচ্ছে যে হট সি ওয়াটার, সল্ট মানে সি ওয়াটারের সল্ট থাকে, আমরা জানি স্যালাইন, সি ওয়াটার স্যালাইন, সেই জন্য সল্ট হচ্ছে। আর বলা হচ্ছে বয়লিং সি ওয়াটার, যদি সমুদ্রের পানিকে গরম করা হয়, ফুটানো হয়, তাহলে হয় কি ফুটন্ত সি ওয়াটারের ভিতরে তোমার অক্সিজেনের সলিউবিলিটি কম থাকে। একজন প্রশ্ন করেছিল যে পানির ভিতরে অক্সিজেন থাকবে কি করে? আমি বলেছিলাম পানির ভিতরে অক্সিজেন বিরল অবস্থায় থাকে, যে কারণে সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকে। সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয়, যদি সেটা মানুষ থেকে কম, সে যে কম পরিমাণ দরকার হয় সেটা পানিতে ডিজলভ অবস্থায় থাকে। বয়লিং সি ওয়াটারে অক্সিজেন সলিউবিলিটি কম, অক্সিজেন সলিউবিলিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, সেই জন্য বয়লিং সি ওয়াটারের ভিতরে অক্সিজেন কম সলিউবল হয়। আর হট সি ওয়াটারে, যেটা বয়লিং থেকে টেম্পারেচার কম, তখন তার ভিতরে অক্সিজেন সলিউবিলিটি বেশি থাকে। হট, ফ্রেশ আর সল্ট ওয়াটার ইজ রেইজড টু বয়লিং পয়েন্ট যদি করা হয়, বা টেম্পারেচার বাড়িয়ে বয়লিং পয়েন্টে নিয়ে যাওয়া হয়, অক্সিজেন সলিউবিলিটি ডিক্রিজেস উইথ টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে অক্সিজেন সলিউবিলিটি কমতে থাকে। সো বয়লিং সি ওয়াটারে অক্সিজেন কন্টেন্ট ইজ লোয়ার দেন হট সি ওয়াটার, সেই জন্য বয়লিং সি ওয়াটার ইজ লেস করোসিভ দেন বেশি করোসিভ। তার কারণটা হচ্ছে সেখানে অক্সিজেন পরিমাণ বেশি থাকে। আর বয়লিং সি ওয়াটার ইজ লেস করোসিভ কারণ সেখানে অক্সিজেন সলিউবিলিটি কম থাকে। সো এইটা কিছুটা এইটার সাথে রিলেটেড। রিমুভিং অক্সিজেন, টেম্পারেচার বাড়ালে সি ওয়াটার ভিতরে অক্সিজেন কমে আসে, সো করেশন কমে আসে। ভেলোসিটির কথা বললাম যে জেনারেলি ভি জেনারেলি ইনক্রিজেস, করেশন এফেক্টটা বাড়িয়ে দেয়, কিন্তু এক্সেপশন আছে যা আমরা জানি, এক্সেপশনটা জানি। আর কমন সেন্সে কি বলে? ভেলোসিটি বাড়ালে কি হয়? ইরেশনটা তো ডেফিনেটলি বাড়ে। ভেলোসিটি বাড়ানো মানে ইরেশন বাড়ে। সো করেশন যেখানে কমে ভেলোসিটি বাড়লে কিন্তু ইরেশন বেড়ে যায়। হাই ভেলোসিটি শুড অলওয়েজ বি অ্যাভয়েডেড, সেজন্য হাই ভেলোসিটি অ্যাভয়েড করা উচিত। 3 নম্বর রিমুভিং অক্সিজেন, যেটা আমি একটু আগে টেম্পারেচার দিয়ে বুঝে আসলাম। অক্সিজেন বেশি থাকা মানে করেশন বেশি হওয়া, সেই জন্য মডার্ন প্র্যাকটিসে করা হয় কি এই অক্সিজেনটাকে কমিয়ে রাখার জন্য বাতাসের ভিতরেও কোনো কিছু সেখানে অক্সিজেন আছে, সেই জন্য যেখানে আমার খুব সফিস্টিকেটেড জায়গা, সেই সফিস্টিকেটেড জায়গায় কোনো কাজ করতে হলে যেখানে অক্সিজেন আমরা মিনিমাম চাই, এটা করা হয় কি ভ্যাকুয়াম ট্রিটমেন্ট, তার ভিতর থেকে বাতাস বের করে নিয়ে আসে সবকিছু, বাতাসের সাথে অক্সিজেন আছে। অথবা ইনার্ট গ্যাস ট্রিটমেন্ট করা হয়। ইনার্ট গ্যাস মানে অক্সিজেন সরিয়ে দিয়ে একটা গ্যাস দিয়ে দেওয়া হয় যার সাথে কোনো রিয়াকশনেই যাবে না। অথবা ওই একটা কি করা হয়, ওই এনভায়রনমেন্টে অক্সিজেন স্ক্যাভেঞ্জার দিয়ে দেওয়া হয়। স্ক্যাভেঞ্জার কথাটা শাব্দিক অর্থ হচ্ছে খাদক, যে খেয়ে ফেলে। অক্সিজেন স্ক্যাভেঞ্জার এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা ওই কন্টেইনারের ভিতর দিয়ে দেওয়া হয়, যে ওর ভিতরে যে অক্সিজেন আছে সেটাকে খেয়ে ফেলে। সো যে প্র্যাকটিস গুলো করা হয় অক্সিজেন কমানোর জন্য, আইদার ভ্যাকুয়াম ট্রিটমেন্ট করা হবে, ভ্যাকুয়াম করে দেওয়া হবে, অথবা ইনার্ট গ্যাস দিয়ে দেওয়া হবে, অথবা অক্সিজেন স্ক্যাভেঞ্জার দিয়ে দেওয়া হবে। এটা দিয়ে আমরা অক্সিজেন কমাই, অক্সিজেন কমালে করেশন কমে যায়। চেঞ্জিং কনসেন্ট্রেশন, করোসিভ যে মিডিয়া আছে তার কনসেন্ট্রেশন যদি কমানো হয়, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে খুব সেন্সিটিভ একটা জায়গা, সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টকে ঠান্ডা রাখতে হয় সবসময়। ঠান্ডা রাখার প্রচুর হিট তৈরি হয়,
এবং হিট যদি ওইভাবে বাড়তে থাকে এক্সপ্লোশন হয়ে যায়, ঠান্ডা রাখতে হবে। এই যে বেশ কিছুদিন আগে জাপানের ফুকুশিমাতে ওদের একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক্সপ্লোশন হয়েছিল সুনামি থেকে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো এই হিট থেকে ঠান্ডা করার জন্য ইউজুয়ালি সি শোরের কাছাকাছি রাখা, প্রচুর পানি দিয়ে এটাকে ঠান্ডা করা। তোমার ফুকুশিমাতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ছিল এটা সি এর কাছাকাছি ছিল। তো যখন সুনামি আসলো, সুনামি এসে তখন ওদের সব সিস্টেমকে ডিস্ট্রয় করে দিল, যে কুলিং সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিল। রিঅ্যাক্টর অন আছে, নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর অন আছে, সো হিটেড হয়ে যাচ্ছে আর কুলিং সিস্টেম ডিস্ট্রয় হয়ে গেছে। সো সে হিটিং হতে হতে সে বাস্ট হয়ে গেল। সো কি হলো, তখন ওই চতুর্দিকে রেডিয়েশন ছড়ানো শুরু করে। ওটাকে নিয়ন্ত্রণ করবে কি? সুনামির কারণে ওখানকার মানুষ মারা গেছে, কাছে কেউ আসতে পারছে না, রেডিয়েশন হয়ে যাচ্ছে। তখন যেটা করেছিল ওরা সমুদ্র থেকে পানি তুলে নিয়েছিল হেলিকপ্টারে করে, তুলে নিয়ে অনেক উপর থেকে সে হেলিকপ্টারে করে, আর ওটাকে ঠান্ডা করতে হবে, হেলিকপ্টারে করে পানি সেই ইয়ের উপরে, মানে বিয়ন্ড দ্য রেডিয়েশন জোনের সাইড থেকে তো দেওয়া সম্ভব না, উপর থেকে দিলে গ্র্যাভিটির কারণে সে নিচে পড়ে যাবে। অনেক দূরে অনেক উঁচুতে উঠে হেলিকপ্টার থেকে সে পানি ফেলে তারপরে ওটাকে নিয়ন্ত্রণ করেছিল। কি করা হয়, কুল্যান্ট ইউজ করা হয়। কুল্যান্ট মানে ঠান্ডা করার জন্য পানি, এবং সমুদ্রের পানি ইউজ করা হয়। সমুদ্রের পানিতে থাকে ক্লোরিন। Corrosion by water coolant in nuclear reactor is reduced by eliminating chloride ions. ওই যে ক্লোরিন থাকে, যত বেশি ঠান্ডা করা হবে ক্লোরিনের সলিউবিলিটি তত বেশি কমে আসে। সো যদি আমরা বেশি ঠান্ডা করতে না পারি, ক্লোরিনের সলিউবিলিটি বেশি থাকবে, ক্লোরিনের সলিউবিলিটি বেশি থাকলে corrosion আবার থাকবে। সো ঠান্ডা করা হয় সবসময়, ওটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে সবসময় ঠান্ডা রাখতে হবে। সেই জন্য ঠান্ডা করার অনেক উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে এরকম যে তার ভিতরে যে ক্লোরাইড যে কনসেন্ট্রেশন আছে এটাকে কমিয়ে দাও, কারণ ক্লোরাইড কনসেন্ট্রেশনে corrosion বেশি। সো কনসেন্ট্রেশন চেঞ্জ করে corrosionকে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। আর কি করি আমরা? ইনহিবিটর অ্যাড করি, কনসেন্ট্রেশন চেঞ্জ করার জন্য ইনহিবিটর অ্যাড করি। ইনহিবিটর আমরা আগে জেনেছি, আগে আমরা বলেছি, সেটা কি এমন একটা সাবস্ট্যান্স যেটা স্মল অ্যামাউন্টে অ্যাড করলে, স্মল কনসেন্ট্রেশন, তাহলে এনভায়রনমেন্টের corrosion থেকে সে কমিয়ে দেয়। সেই জন্য এটাকে বলা হয় রিটার্ডিং ক্যাটালিস্ট ইন টার্মস অফ corrosion। corrosionকে রিটার্ড করে, সে কমিয়ে আনে। এবং এই যে ইনহিবিটর গুলো পাওয়া যায় মার্কেটে, কোন এনভায়রনমেন্টে কি ইনহিবিটর দিব, এইগুলো যারা আবিষ্কার করে তারা এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করেছে। এম্পিরিক্যাল এক্সপেরিমেন্টেশন। এবং সেই জন্য এইগুলো হচ্ছে প্রোপ্রাইটারি ইন নেচার। যেমন আমাদের সফটওয়্যার গুলো অরিজিনাল সফটওয়্যার কিনতে অনেক টাকা লাগে, কপিরাইট করে রাখা হয়েছে। যদি আমাদের নীল পেতে আমরা কপিরাইট ভায়োলেশন করে 50,000 টাকা দিয়ে একটা সফটওয়্যার কিনে নিয়ে আসি, এটা কপিরাইট ভায়োলেশন। মাইক্রোসফট যে যিনি আবিষ্কার করেছেন, উনি এই কপিরাইট যে করা আছে এখান থেকে কোটি বিলিয়ন ডলার আয় করছেন। একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলেছেন উনি, এবং যে সফটওয়্যারটি ইউজ করবে, কিনবে, তখন তাকে টাকা দিতে হবে, প্রচুর টাকা হয়। আমাদের বাংলাদেশে, চায়নায় এগুলো আমরা 50,000 টাকায় আমরা কি করি, ওই কপিরাইট ভায়োলেশন করা যে কপিগুলো আছে সেগুলো শুনি। যাই হোক, এটা যারা আবিষ্কার করেছে ইনহিবিটরটা কি, তারা এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করেছে। এবং এক একটা এনভায়রনমেন্টে ইনহিবিটরে এক এক রকম, এবং যে এটাও এরকম কপিরাইটের মতো, তারা এর ভিতরে কি আছে এটা তারা ডিসক্লোজ করে না, শুধু নাম বলে দেয় যে ইনহিবিটর ফর স্যালাইন ওয়াটার। আমি মার্কেটে যেয়ে গেলে আমি ইনহিবিটর ফর স্যালাইন ওয়াটার বললে আমি পাবো, কিন্তু ওর কম্পোজিশন কি আছে এটা আমি জানলে আমি হয়তো নিজে আবিষ্কার করে ফেলতে পারবো। আমি নিজে আবিষ্কার যখন করে ফেলবো, তখন
যারা ওটা আবিষ্কার করছে তাদের বিজনেসটা লস হয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে প্রোপ্রাইটারি ইন নেচার এন্ড দাস দ্য কম্পোজিশন ইজ নট ডিসক্লোজ, এবং কম্পোজিশন নোবডি নোজ, যে আবিষ্কার করেছে সে ছাড়া। ওই সফটওয়্যার আবিষ্কারের মতো আমাকে মার্কেটে যে বলতে হয় আমি এই এনভায়রনমেন্টের জন্য ইনহিবিটর চাই, আর সেই এনভায়রনমেন্টের জন্য ইনহিবিটর আমার কাছে বিক্রি করবে, এবং যত বিক্রি হবে সেই বিক্রির সার্টেন পার্সেন্টেজ যে আবিষ্কার করছে তাদের কাছে চলে যাবে টাকা। ইনহিবিটরের কতগুলো টাইপ আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন টাইপ ইনহিবিটরস। অ্যাবজর্পশন টাইপ ইনহিবিটরস কি করে, মেটালের সারফেস দিয়ে, মেটালে যখন দিয়ে দেওয়া হয় সে সারফেসে সে অ্যাবজর্ব থাকে, কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করে না। অ্যাবজর্পশন গায়ে লেগে থাকে, গায়ে লেগে থেকে কি করে সাপ্রেস কমিয়ে আনে, কি ডিসসলিউশন অর রিডাকশন রিঅ্যাকশনস। যে কোনো একটা কমিয়ে আনলে আরেকটা অটোমেটিক্যালি কমে যাবে। ডিসসলিউশন মানে অক্সিডেশন, এম থেকে এম প্লাস, আইদার এই রিঅ্যাকশনটা কমে আনবে, অথবা রিডাকশন মানে হচ্ছে, রিডাকশন হচ্ছে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন, হয় অক্সিডেশন কমাবে না হয় রিডাকশন কমাবে, যে কোনো এটা কমালে ওটা অটোমেটিক্যালি কমবে সেকেন্ড হাইপোথিসিস অনুযায়ী। তা এই অ্যাডজর্পশন ইনহিবিটর এইভাবে কাজ করে। তার এক্সাম্পল হচ্ছে অর্গানিক অ্যামাইন্স গুলো অ্যাডজর্পশন টাইপ ইনহিবিটরস। আরো যে টাইপ গুলো আছে, হাইড্রোজেন ইভলিউশন পয়জন, সেটা কি হাইড্রোজেন নামটা দেখেই বুঝতে পারবো, হাইড্রোজেন ইভলিউশন পয়জন। হাইড্রোজেনকে ইভলিউশন হতে দিবেন, তার জন্য সে পয়জন হিসেবে কাজ করে। হাইড্রোজেন ইভলিউশন কিভাবে হবে, অ্যাসিড এনভায়রনমেন্টে, এটা কোথায় আসে, অ্যাসিড এনভায়রনমেন্টে আসে। অ্যাসিড এনভায়রনমেন্টে সে রিঅ্যাকশন করে হাইড্রোজেন, এরকম দুইটা রিডাকশন করে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন হওয়ার পরে হাইড্রোজেন মলিকুলে গ্যাসের উপর দিয়ে উঠে যাবে। সেইটা হতে দেবেন, এই হাইড্রোজেন ইভলিউশন পয়জন, এইটার জন্য সে পয়জন হিসেবে কাজ করবে, সেইটা হতে দেবে। সো রিডাকশন হতে দিবে। সো রিডাকশন হতে না দেওয়া মানে অক্সিডেশন হবে, একটা সাবক্রিস্টাল একটা। সো এই হাইড্রোজেন ইভলিউশন পয়জন এটা কোথায় কার্যকরী, ভেরি ইফেক্টিভ ইন অ্যাসিড সলিউশন, কারণ এই জিনিসটা অ্যাসিড সলিউশন। সো এটাকে সে রোধ করে। বাট ইনএফেক্টিভ ইন এনভায়রনমেন্ট আদার রিডাকশন রিঅ্যাকশন, অন্যান্য রিডাকশন রিঅ্যাকশন যেখানে হয় সেখানে সেটা ইনএফেক্টিভ কাজ করতে পারে, যেখানে এই রিডাকশন রিঅ্যাকশন হয় সেখানে সে ইফেক্টিভ। তাহলে এখানে সাথে সাথে কোশ্চেন আসবে, তাহলে অন্য রিডাকশন রিঅ্যাকশন যেখানে হয় সেখানে কি হবে, সেখানে আবার অন্য আছে, সেখানে স্ক্যাভেঞ্জার ইউজ করা হয়। স্ক্যাভেঞ্জারের একটু আগেই আমি বলেছি, খাদ্য খেয়ে ফেলে। সে কি করে, স্ক্যাভেঞ্জার অক্সিজেনটাকে খেয়ে ফেলে, আমরা জানি, আমরা একটু আগে বলেছি যে অক্সিজেন থাকলে অক্সিডেশন বেশি হয়, সো ইউজুয়াল অক্সিজেন কমিয়ে আনতে হয়। যেমন বয়লিং সি ওয়াটারে ডিজলভ অক্সিজেন কম হয়, কি এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, যেখানে অক্সিজেন আছে সেখানে যদি দিয়ে দেওয়া হয়, সেই অক্সিজেনকে খেয়ে ফেলে সে সোডিয়াম সালফাইড, ফ্রি অক্সিজেন আর থাকে। আর এটা হচ্ছে হাইড্রোজেন, নিচেরটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন যেখানে আছে সে অক্সিজেনকে খেয়ে ফেলে, সেটা হয়, সো ফ্রি অক্সিজেন আর নাই। Substances that remove corrosive reagents from solution. Sodium sulfide, hydrogen remove dissolved oxygen from aqueous solution. So এই দুটা জিনিস স্ক্যাভেঞ্জার, সোডিয়াম, তার একটা নাম বলা আছে সোডিয়াম সালফাইড, একটা হাইড্রোজেন, এই দুটো জিনিস নট ইফেক্টিভ ইন অ্যাসিড সলিউশন। অ্যাসিড সলিউশনে সে ইফেক্ট করবে, অ্যাসিড সলিউশন মানে সেখানে হাইড্রোজেন আয়ন আছে, সেটাকে সে কিছু করছে না। বাট ভেরি ইফেক্টিভ ইন সলিউশন হয় আদার রিঅ্যাকশন অফার্স, কিন্তু অন্য রিঅ্যাকশন যেখানে হয় সেখানে সে ইফেক্টিভ। সো তাহলে আমি দুই ধরনের এনভায়রনমেন্টকে আমি কন্ট্রোল করতে পারছি। যে এনভায়রনমেন্টে অ্যাসিড সলিউশন আছে সেখানে আমার হাইড্রোজেন ইভলিউশন পয়জন দিব, আর যে এনভায়রনমেন্টে অন্য রিঅ্যাকশন হয় সেখানে আমি স্ক্যাভেঞ্জার দিব ইনহিবিটর হিসেবে। ভ্যাপার ফেজ ইনহিবিটর, ভ্যাপার ফেজ ইনহিবিটরটা ইউজ করা হয় কোথায় সেটা আগে বলে নেই, একদম লাস্ট লাইন আছে। ক্লোজড স্পেসেসে ব্যবহার, such as inside packages। একটা জাপান থেকে একটা মেশিনারি আসছে বাংলাদেশে, কিভাবে আসে, সমুদ্র পথে আসে, শিপমেন্টের মধ্যে আসে।
সমুদ্রের উপর দিয়ে আসে মানে সমুদ্র হচ্ছে স্যালাইন এনভায়রনমেন্ট, সো অনেক কয়েক মাস লাগে, স্যালাইন এনভায়রনমেন্টে সে কয়েক মাস থেকে যায়। কয়েক মাস থাকলে তারপরে আমরা যখন বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে অথবা চিটাগাং সিপোর্টে রিসিভ করবো, এয়ারপোর্টে না সমুদ্রে আসলে চিটাগাং সিপোর্টে রিসিভ করবো, তখন দেখবো তার জায়গায় জায়গায় পড়াশোনা করছে। তাহলে এটাকে কি করা যায়? সো এটাকে যখন জাপানের কোন পোর্ট থেকে তোমার এটাকে শিপমেন্ট করা হয়, সেটাকে মেশিনারিটাকে ঢেকে দেওয়া হয়, প্যাকেজ দিয়ে ঢেকে দেওয়া হয়। এবং মেশিনারিটা দুই ক্ষেত্রে এই জিনিসটা ব্যাপার ইউজ করা হয়, যেটা ঢেকে দেওয়া হয় সেটা, আর একটা কি যদি মেশিনারির ভিতরে এরকম কোনো পার্টস থাকে, সে এরকম কোনো পার্টস আছে এরকম, আমি এই দুটো জায়গা দিয়ে বোঝাচ্ছি যে এরকম একটা পার্টস আছে, খুব ন্যারো একটা ওপেনিং আছে, এখানে ন্যারো একটা ওপেনিং আছে, এবং তারপরে এখানে একটা ওপেনিং, এই যে বড় একটা ফাঁকা আছে, এখানে ন্যারো একটা ওপেনিং আছে, এখানে একটা ফাঁকা আছে, গ্যাপ আছে, গ্যাপ এখানে আছে, গ্যাপ এখানে আছে, ন্যারো। এইরকম একটা কোনো মেশিনারি পার্টস আমি আরবিটারি কাল্পনিক একটা আঁকলাম, এরকম এইরকম মেশিনারি পার্টসে যদি আমি এই যে এর আগে যে অ্যাডজর্পশন টাইপ যে ইনহিবিটর দিয়েছি সেটা যদি দিয়ে দেই, অ্যাডজর্পশন টাইপ ইনহিবিটর আমি যখন ছড়িয়ে দেবো, এর গায়ে এসে লেগে থাকবে, এখানে এসে লেগে থাকবে, এবং খুব ডিফিকাল্ট যে ন্যারো ওপেনিং দিয়ে এই গ্যাপের এই সারফেসেও লেগে থাকবে, তো এটা ডিফিকাল্ট। আনলাইকলি ন্যারো ওপেনিং দিয়ে আমি যে অ্যাডজর্পশন টাইপ সেটা এই গ্যাপে যেয়ে এই ভিতরে লেগে থাকবে, ভিতর যে লাগতে হলে তখন যদি লেগে না থাকে, স্যালাইন এনভায়রনমেন্টে থাকার কারণে আমি যখন চিটাগাং রিপোর্টে রিসিভ করব, আমি দেখবো এখানে যেহেতু এই সমস্ত জায়গায় যেহেতু ইনহিবিটর ছিল, অ্যাডজর্পশন টাইপ ইনহিবিটর ছিল, পড়াশোন হয়নি, কিন্তু এই গ্যাপে পড়াশোন হয়েছে, কারণ ওখানে ঢুকতে পারেনি সেই অ্যাডজর্পশন টাইপ ইনহিবিটর। সেই জন্য করা হয় কি, এই সমস্ত ক্ষেত্রে যেখানে তোমার কিছু জিওমেট্রিতে এরকম সহজে ইনহিবিটর ঢুকতে পারে না, সেইগুলো করা হয় কি এরকম একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে দেওয়া। ঢেকে দেওয়ার আগে প্যাকেজিং ম্যাটেরিয়ালের ভিতরে ভ্যাপার ফেজ ইনহিবিটর রেখে দেওয়া। ভ্যাপার ফেজ ইনহিবিটরের কাজ হচ্ছে সে সহজে ভ্যাপার হয়ে যাবে, সে ভ্যাপার হয়ে যাবে, মানে গ্যাসিয়াস ফেজে চলে যাবে, গ্যাস একটা গ্যাসকে অ্যাবজর্পশন টাইপ ইনহিবিটর, দ্যাট ইজ এ সলিড পার্টিকেল, সে এখানে ঢুকতে পারেনি, কিন্তু যখন এটা ভ্যাপার হয়ে গেছে, ভ্যাপার সহজে এখানে ঢুকে যায়, ভ্যাপার ঢুকে যে প্রথমে সেটা ভ্যাপার হয়ে যায়, সহজে ভ্যাপার হয়ে যায়, তারপর চতুর্দিকে যেখানে যেখানে যত ন্যারো ওপেনিং আছে ঢুকে যায়, এরপরে কন্ডেনসেশন বলা হচ্ছে, সাবলিমেশন এন্ড কন্ডেনসেশন। ওই যে পাতন বা উদায়ী পাতন তোমরা বাংলায় যেগুলো শেখো, প্রথমে সে উদায়ী হবে, উদায়ী হয়ে যত ন্যারো ওপেনিং আছে সব জায়গায় ঢুকে যাবে, এন্ড দেন কন্ডেন্স, এবং কন্ডেন্সে ও গায়ে বসে যাবে। সো এই সমস্ত জায়গায় তখন সে বসে যাবে, বসে যাওয়া মানে হচ্ছে কি, তাহলে এই সমস্ত জায়গায় অ্যাপ্রোচ করে। সো আর প্লেসড, এইগুলোকে দেওয়া হয় ইন দ্য ভিসিনিটি অফ মেটাল and transferred by sublimation and condensed of the metal surface. So এই দুই মেটাল প্রথমে সে ভ্যাপার হয়ে যায় এবং পরে কন্ডেন্স হয়ে ভেরি ইন্টেরিয়র এসে চলে যেতে পারে। Inhibits atmospheric corrosion of metals without being placed in direct contact. ডাইরেক্ট কন্টাক্ট আমি দিচ্ছি না, ডাইরেক্ট কন্টাক্টে কি দেয়, অ্যাবজর্পশন টাইপ ইনহিবিটর গুলো দেয় ডাইরেক্ট কন্টাক্ট, এবং ডাইরেক্ট কন্টাক্টে এখানে দেওয়া যায়, কিন্তু ওখানে ডাইরেক্ট কন্টাক্টে দেওয়া যায়। সো এটাকে উইদাউট ডাইরেক্ট কন্টাক্ট দেওয়ার দরকার হয় না, ডাইরেক্ট কন্টাক্ট উইথ দ্য মেটাল সারফেস। এবং কোন পদ্ধতিতে যায়, সাবলিমেশন এন্ড কন্ডেনসেশন, এই দুই পদ্ধতিতে সে সমস্ত সারফেস চলে যায়। ইউজুয়ালি ইফেক্টিভ ইন ক্লোজড স্পেসেস, ওই জায়গাটুকু বলা হচ্ছে ক্লোজড স্পেস, মানে ঢোকার খুব ন্যারো পথ নেই, ন্যারো পথ আছে শুধুমাত্র, এটাকে ক্লোজড স্পেস বলা হচ্ছে। সাচ অ্যাজ ইনসাইড প্যাকেজেস অর অন দ্য ইন্টেরিয়র অফ মেশিনারি ডিউরিং শিপমেন্ট, ভেরি ইন্টেরিয়র, অনেক ভিতরে ঢুকে, এটা হচ্ছে ভ্যাপার ফেজ ইনহিবিটর। ইনহিবিটরের অনেকগুলো টাইপ পড়লাম আমরা, স্ক্যাভেঞ্জার পড়লাম, হাইড্রোজেন ইনহিবিশন পয়জন পড়লাম, অ্যাবজর্পশন টাইপ ইনহিবিটর পড়লাম, ভ্যাপার ফেজ ইনহিবিটর পড়লাম, চারটা আপাতত আমার মনে আসছে, এখন জানি না, মনে হচ্ছে এই চারটাই পড়ছি। কিন্তু ইনহিবিটর সম্পর্কে একটা নোট আছে, ইনহিবিটর ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করতে হবে, একটা নোট, ইম্পর্টেন্ট নোট কি, ইনহিবিটর আমরা জানি করেশনকে কমিয়ে দেয়,
বাট সামটাইমস ইট মে অ্যাক্সিলারেট করশনকে বাড়িয়েও দিতে পারে। কোন ক্ষেত্রে? পার্টিকুলারলি ইন পিটিং। শুধু এটাই শর্ত না, আরো একটা শর্ত আছে যেটাকে নীল কালি দেওয়া হয়েছে। when present in a small concentration, ইনহিবিটর কর্ষণ কমানোর জন্য যে পরিমাণ দরকার তার থেকে যদি কম থেকে যায়, তাহলে সে কর্ষণ না কমিয়ে কর্ষণ আরো বাড়িয়ে দেবে, অ্যাক্সিলারেট করবে। এবং এই অ্যাক্সিলারেশনটা দেখা যায় পার্টিকুলারলি পিটিং এর ক্ষেত্রে। পিটিং এমনিতে ডেঞ্জারাস, আবার সেই ক্ষেত্রে যদি বেড়ে যায় তাহলে তা আরো ডেঞ্জারাস। তবে বলা আছে যে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে তখন রিকোয়ার্ড অ্যামাউন্ট থাকতে হবে। সেই জন্য ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, টু লিটল ইনহিবিটর ইজ লেস ডিজায়ারেবল দ্যান নান এট অল। ইনহিবিটর যদি আমি নাও দিতাম একেবারে, তথাপিও কর্ষণ হতো, সেই কর্ষণের পরিমাণ কম যদি আমি রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে কম দিই। কারণ রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে কম দিলে শুধু কর্ষণ করা নাশ করছে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাকে রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে কোনো সময় কম দিলে চলবে না, বেশি দিলে। এখন বেশি আমি দিলাম, বেশি দিয়েই বসে থাকলাম, তাহলে তো হবে না। সে যখন ইনহিবিটর যখন কাজ করছে, কাজ করতে করতে কি হচ্ছে, উইথ দ্য প্রোগ্রেস অফ টাইম তার কনসেন্ট্রেশন কমে আসছে, পরিমাণ কমে আসছে। সেই জন্য আমাকে পিরিয়ডিক্যালি চেক করতে হবে তার কনসেন্ট্রেশন রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে কমে যাচ্ছে কিনা। যখনই কমে যায় তখন আমাকে অ্যাডিশন আবার অ্যাড করতে হবে। ইনহিবিটর শুড বি অ্যাডেড ইন এক্সেস। প্রথমে তো আমি এক্সেস অ্যাড করবোই রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে। শুধু এখানেও আমি ওই নিশ্চিত হতে পারবো, আমাকে পিরিয়ডিক্যালি চেক করতে হবে যে কমে সেই ডিজায়ার্ড ভ্যালু থেকে কমে গেছে কিনা। এন্ড দেয়ার কনসেন্ট্রেশন চেক পিরিয়ডিক্যালি, টাইম টু টাইম চেক করতে হবে। যেই কমে যাবে, কমে যাওয়ার আগেই আমাকে আবার আরো কিছু দিয়ে দিতে হবে, কারণ এই ইনফরমেশন হচ্ছে এইটা, টু লিটল ইনহিবিটর ইজ লেস ডিজায়ারেবল দ্যান নান এট অল। সো ইনহিবিটর ইউজ করার সময় একটা সতর্কতা আছে। আর একটা ইনহিবিটর থেকে ভালো ইনহিবিটর কি করে, কর্ষণ ডিক্রিজ করে। সো আমি চাই বেশি বেশি ইফেক্টিভ হোক, বেশি বেশি ডিক্রিজ করুক। তার জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সিনার্জিস্টিক ইফেক্ট দেখা যায়। সিনার্জিস্টিক ইফেক্টটা কি, যে একটা ইনহিবিটর অ্যাড না করে একাধিক ইনহিবিটর যদি অ্যাড করা যায়, তাহলে একাধিক ইনহিবিটরের কম্বিনেশন ইফেক্টে আমার কি হয়, কর্ষণ বেশি বেশি করে। Usually, 2 or more inhibitors are sometimes better, ভালো কাজ দেয়, then that would be achieved by either use alone. যে কোনো একটা ইউজ করলে যে কাজ পাবো, যদি আমি 2 বা ততোধিক একসঙ্গে ইউজ করি তাহলে অনেক বেশি আমি কাজ পাবো। এবং এই কনসেপ্টটাকে বলা হয় সিনার্জিস্টিক ইফেক্ট। সো এই কনসেপ্টটা আমি অ্যাপ্লাই করে আমি বেশি বেশি ইনহিবিটর থেকে উপকার পেতে পারি। সো 2 নম্বর অল্টারেশন অফ এনভায়রনমেন্ট শেষ হলো। 3 নম্বর ডিজাইন। ডিজাইন করে আমরা কর্ষণ কমাবো। ডিজাইন করার সময় শুধু আমাকে কর্ষণের কথা চিন্তা করলে হয় না, তার স্ট্রেংথ এবং আরো কিছু চিন্তা করতে হয়। যে আমার যদি এরকম হয় যে আমি আরবিটারি আমি বললাম কাল্পনিক, যে আমার এরকম একটা অবজেক্ট আমার কর্ষণের জন্য, কর্ষণ এরকম একটা অবজেক্ট কর্ষণের জন্য ভালো, এরকম একটা ডাইমেনশন ভালো আমি মনে করলাম, এরকম একটা ডিজাইন, কিন্তু স্ট্রেংথের জন্য এটা ভালো না। আবার স্ট্রেস কর্ষণ ট্র্যাকিং এর কথা চিন্তা করলেও এটা ভালো না, কারণ এখানে যখন লোড থাকবে এর ইফেক্টিভ এরিয়া এইটুকু হয়ে যাবে। সো এইখান দিয়েছে ফেল করে। সো শুধু ডিজাইন করার সময় শুধু আমাকে কর্ষণের কনসেপ্টটা মাথায় রাখলে চলবে না, আমাকে কনসিডার করতে হবে, শুড কনসিডার মেকানিক্যাল এন্ড স্ট্রেংথ রিকোয়ারমেন্টস, এটাও কনসিডার করতে হবে টুগেদার উইথ অ্যান অ্যালাউন্স ফর কর্ষণ। কর্ষণের জন্য যে অ্যালাউন্স রাখতে হবে সেটার সঙ্গে এটাও। ফার্স্ট ওয়াল থিকনেস। ওয়াল থিকনেস আমি কতটা রাখবো? কর্ষণ একটা পেনিট্রেটিং অ্যাকশন আমরা জানি, এবং পেনিট্রেটিং অ্যাকশনের জন্যই আমরা কি করি, কর্ষণটা এক্সপ্রেস করি এমপিওয়াই দিয়ে, মিস বারিয়ার, মানে কতটুকু থিনিং হচ্ছে সেটা। Necessary to make allowances while designing pipes, tanks and other components. আমাকে যথেষ্ট পরিমাণ অ্যালাউন্স রাখতে হবে। অ্যালাউন্স মানে হচ্ছে
যে যতটুকু দরকার ডিজায়ার্ড লাইফের জন্য তার থেকে বেশি ক্লিয়ারেন্স রাখতে হবে, বেশি রাখতে হবে। এবং সেই বেশিটা কত? ইন জেনারেল রুল, the wall thickness is made twice the thickness that would give the desired life. Desired life এর জন্য যত থিকনেস দরকার তার থেকে তুমি দ্বিগুণ থিকনেস রাখবা, কিন্তু তাই বলে ওই ডিজায়ার্ড লাইফের আবার বেশি সময় ধরে ওটা সার্ভিসে রাখবা। ডিজায়ার্ড লাইফের জন্য যতটুকু দরকার অতটুকু তো তোমার রাখতেই হবে, আরো অ্যালাউন্সও আরো অতটুকু রাখবে। সো থিকনেসটাকে দ্বিগুণ করে, এবং ডিজায়ার্ড লাইফ যেই আসবে তাহলে তোমার টরশনের তোমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে এখন অর্ধেক থিকনেস রয়ে গেছে, এই অবস্থায় তুমি জিনিসটাকে সরিয়ে ফেলো, তাহলে তুমি সেফ থাকবে। এটা হচ্ছে জেনারেল, ইন জেনারেল। এক্সাম্পল দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল একটা ট্যাঙ্কের গিভেন লাইফ হচ্ছে 10 বছর, এবং এই 10 বছর টেকার জন্য আমি যে ম্যাটেরিয়াল দিয়ে করলাম এবং যে এনভায়রনমেন্টে ট্যাঙ্ক থাকবে সেখানে আমি দেখলাম ট্যাঙ্কের ওয়াল থিকনেস দরকার 1/8 ইঞ্চ থাকলেই হবে। তাহলে জেনারেল রুল কি বলে? জেনারেল রুল বলে তোমরা এটা ডিজাইন করো 2 টাইমস ওয়াল থিকনেস দিয়ে, 1/4 ইঞ্চ থিকনেস দিয়ে ডিজাইন করো। কিন্তু এটা তাই বলে এটা 10 বছরের বেশি চলবে, কিন্তু ফর সেফ, টু রিমেইন সেফ, তুমি এটা 10 বছরের বেশি চালাবা না। 10 বছরের পরে এটা থিকনেস কত হলো? 1/8 চলে গেল, আরো 1/8 ইঞ্চ থাকলো, আর তুমি চালাবা না। এটাকে তুমি সরিয়ে আবার একটা 1/4 ইঞ্চি আবার একটা ট্যাঙ্ক বসে, অথবা ওইটাকে ওই স্টিল মিলে পাঠিয়ে দাও, ওরা রিমেল করে আবার 1/4 ইঞ্চের আবার একটা ট্যাঙ্ক বানিয়ে জেনারেল। এরপরে কতগুলো ডিজাইন রুল আছে। এই ডিজাইন রুল গুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল 8টা করশন যে পড়েছি 8 ধরনের, এবং প্রত্যেকটার আবার কিছু সাব ডিভিশন ছিল, ফলে 12 বা 13 রকমের করশন টাইপ করেছি। প্রত্যেকটা যে প্রিভেন্টিভ মেজার ছিল, মেথড ছিল, সেইগুলো এখানে আছে, প্লাস 2-1টা অ্যাডিশনাল অ্যাকশন করে দেওয়া, সেটা হচ্ছে ডিজাইন। Some of the design rules that should be followed are listed below. এখানে আমার 13টা ডিজাইন রুল দেওয়া আছে, 13টাই তোমার মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নেই। পরীক্ষা আসলে হয়তো বলা থাকবে কিছু ডিজাইন রুল উল্লেখ করে, তখন মার্কস কত আছে তার উপর ডিপেন্ড করে তোমাকে 5টা বা 10টা দিতে। 13টা কোনো সময় বলা হবে না যে মেনশন 13 ডিজাইন রুলস, নেভার, তা বলা হবে। ফলে যার যেগুলো যে সুন্দরভাবে বুঝবে আর সেইগুলো সে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে সেইগুলোই সে উল্লেখ করবে। ফার্স্ট ওয়ান, ওয়েল্ড রাদার দ্যান রিবেট। রিবেট হচ্ছে একটা কি জয়েনিং মেথড, ওয়েল্ড একটা জয়েনিং মেথড। হ্যাঁ, 2টা প্লেট বা শীট বা অন্য কিছুকে রিবেটের মাধ্যমে জয়েনিং না করে ওয়েল্ড করে, এটা আমরা ক্রেভিস করশন পড়ার সময় দেখে আসছি। কারণ রিবেট করলে একটা গ্যাপ থেকে যায়, ওই গ্যাপটা খুব ন্যারো ওপেনিং, হ্যাঁ, ওটাকে ক্রেভিস বলা হয়। সেই ক্রেভিস এর ভিতরে লিকুইড ঢুকে ক্রেভিস করশন করতে পারে। ওয়েল থাকলে ওই ভিতরে গ্যাপ থাকলেও এন্ট্রি বন্ধ হয়ে যায়, ঢোকার কোনো পথ থাকে, কন্টিনিউয়াস ওয়েল্ডিং, ঢোকার কোনো পথ থাকে। আর ভিতরে গ্যাপ থাকার কথা না, ওয়েল্ডার ভালো হলে ভিতরেও গ্যাপ থাকার কথা, ওয়েল্ডার খারাপ হলে দেখা যাবে ভিতরে গ্যাপ আছে কিন্তু কন্টিনিউয়াস ওয়েল্ডিং হয়ে যাবে, সো ঢুকতেই পারে। টু অ্যাভয়েড ক্রেভিস করশন, অ্যাভয়েড করার জন্য রিবেট না করে তুমি ওয়েল্ডিং করো। তারপরে এখানে বলা হচ্ছে ডিজাইন ট্যাঙ্কস অর কন্টেইনার্স, এমন ভাবে ডিজাইন করো ফর ইজি ড্রেনিং অর ক্লিনিং। একটা ফ্যাক্টরি যখন কিছুদিনের জন্য শাটডাউনে যায়, রিনোভেশন করার দরকার হয় প্রতি 5 বছর একবার, এটসেট্রা। একটা তাদের কন্টেইনার আছে বা ট্যাঙ্ক আছে, সেই কন্টেইনার বা ট্যাঙ্কের ভিতরে করসিভ কিছু থাকে, অ্যাসিড থাকতে হবে, অন্য কিছু থাকতে হবে। কি হবে, তাদের কন্টেইনারটা যদি এরকম হয়, সেই কন্টেইনারটা যদি এরকম হয়, এরকম যদি হয়, দিস ইজ ব্যাড ডিজাইন। এই যে নিচে এটা রাখা হয়েছে, যখন তারা এটাকে শাটডাউনে যাবে তখন এর ভিতরে যা সলিউশন আছে করসিভ সব এখান থেকে বের করে দেওয়ার জন্য, সব এখান থেকে বেরোবে না, এই জায়গায় থেকে যাবে। সো দিস ইজ ব্যাড ডিজাইন। এরকম তাহলে কি করতে হবে, এই আউটলেটটা নিচে দিতে হবে। আউটলেটটা নিচে দিতে গিয়ে যদি এরকম হয়ে যায়, এই যে নিচে দিবে, এটাও ব্যাড ডিজাইন।
কারণ এই দিকে এই সাইডটা ডাউনওয়ার্ডস হয়ে গেছে, এই সাইডটা আপওয়ার্ডস হয়ে গেছে, এখান থেকে বেরোবে ঠিক আছে, কিন্তু এই জায়গায় থেকে যাবে। সো দিস ইজ ব্যাড ডিজাইন। ডিজাইনটা কেমন হতে হবে? এরকম এরকম সমান রাখলে হবে, সমান রাখলে হবে, সমান রাখলাম তাও হবে না, কোনো দিক ডাউনওয়ার্ডস নেই, সো এটাও হবে না। দিস ইজ ব্যাড ডিজাইন। তোমাকে করতে হবে কি এই সাইডটা ডাউনওয়ার্ডস রাখতে হবে। সো দিস ইজ গুড ডিজাইন। সো এখানে ট্যাপ থাকবে, এখানে কল থাকবে, একটা বন্ধ থাকবে। যখন তুমি শাটডাউনে চলে যাবে, এটা খুলে দাও তো সবটাই বেরিয়ে যাবে। তারপরে একটু ওয়াটার দিয়ে দাও, ওয়াটারটা ধুয়ে নিয়ে সবটাই বেরিয়ে যাবে। এবার তুমি শাটডাউনে চলে যাবে, লং টাইম কিছু হবে। ডিজাইন ট্যাঙ্কস আর কন্টেইনার্স ফর ইজি ড্রেনিং অর ক্লিনিং, ক্লিনিং এর জন্য যেন সবটা বেরিয়ে যায়। সো এগুলো সব এই তিনটাই ব্যাড ডিজাইন। And bottom should be sloped toward drain holes. Bottomটা should be sloped toward drain holes. Drain holes এর দিকে slope downwards, so that liquids cannot collect after the tank is emptied. So খালি করার পরে যেন কোথাও। Number 3. Design systems for the easy replacement of components that are expected to fail rapidly in service. কি করা হয়? আমরা ঢেউ টিনের কথা বলেছি। ঢেউ টিনে কি করা হয়? স্টিলের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কনসেপ্টটা কি? জিঙ্ক হচ্ছে স্টিলের থেকে বেশি করোসিভ। সো জিঙ্ক করেশন হয়ে যায় এবং স্টিলকে সেভ করে, এটাকে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন বলে। ঠিক তেমনি যদি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লেভেল হয়, আন্ডারগ্রাউন্ডের অনেক নিচ দিয়ে পাইপ লাইন যায়, বিশেষ করে গ্যাস পাইপ লাইন গুলো যেগুলো এক্সপ্লোসিভ, নিচ দিয়ে যায়। এই গ্যাস পাইপ লাইনে তো তোমার কি হয়ে যাবে? করেশন হতে থাকবে, মাটিতে আছে, মাটিতে সফট ইয়ে আছে, ময়েশ্চার আছে, করেশন হতে থাকবে। করেশন যাতে কম হয় সেই জন্য কি করে গ্যাস সেক্টর কি করে, জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া হয়। একটা প্রোটেকশনের কথা বলছি, সে জায়গায় জায়গায় সে এখানে জিঙ্ক রাখবে, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম, এই দুটোই স্টিল থেকে অ্যাক্টিভ। সো জিঙ্ক, এটা জিঙ্ক বা ম্যাগনেসিয়াম এটাকে এর সঙ্গে কানেক্ট করে দেয়। কিছুদিন পরে যে কি করে দেয়, আবার একটা দিতে হবে, কারণ এটার একটা কভারেজ লেন্থ আছে, সে এতটুকু কভার করতে পারে, এদিকেও একটা দিতে। সো তাহলে আবার এখানে যে আবার একটা দিতে হবে, আবার একটা দিতে হবে। সে কভার করবে কতটুকু? এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু। এখন কি হয়, এইটা যেহেতু আমি এই কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দিলাম, সো গ্যালভানিক কাপলিং করে দিলাম। গ্যালভানিক কাপলিং করে দিলে এইটার ক্ষয় হয়ে যাবে, এটাকে সে সেভ করবে, পাইপটাকে সেভ করবে। আর পাইপটাকে আমি খুব অল্প সময়ের ব্যবধানে বারবার আমি রিপ্লেস করতে যাওয়া মানে অনেক ডেঞ্জার আছে। এর ভিতরে গ্যাস যাচ্ছে, আমার কমিউনিটিতে গ্যাস সাপ্লাই বন্ধ করতে হবে, পাইপ তুলে আনতে হবে, আবার পাইপ বসাতে হবে। এটা খুব এক্সপেন্সিভ এবং ডিফিকাল্ট। সেই জন্য করা হয় কি এইরকম করা হয়। কিছুদিন পর পর কি হয়, জিঙ্ক হয়ে যায়, জিঙ্ক ছোট্ট একটা টুকরা চলে আসে। তখন করা হয় কি যে এইটাকে রিপ্লেস করে আবার বড় একটা জিঙ্ক দিয়ে দেওয়া। এটা টাইম টু টাইম মনিটর করা হয়, অথবা ক্যালকুলেশন থেকে জানা যায় যে এর লাইফ 10 বছর। 10 বছরের 1 বছর আগে 9 বছরে আমি কি করি, এটা তুলে নিয়ে আবার বড় একটা জিঙ্ক দিয়ে দিই। সো পাইপকে আমার হাত দিতে হচ্ছে না। তাহলে আমাকে করতে হবে কি, যে এই জায়গাটা এই যে আমি রিপ্লেস করবো, এই জায়গাটা ভেরি ইজি অ্যাক্সেস হবে। এটাও যদি অনেক ডিপে হয় তাহলে আমাকে অত দূর যেতে হবে, ভেরি ডিফিকাল্ট। অত ডিপে দেওয়ার দরকার নেই, আমি এটাকে ইজি অ্যাক্সেস একটা জায়গায় নিতে পারি। এমনকি করা হয় কি, গ্যাস সেক্টর করে কি, তারা এই ওভারগ্রাউন্ডে তাদের একটা ক্লোজ জায়গায় জায়গায় ক্লোজ একটা এরকম ঘর থাকে, ক্লোজ একটা ঘর থাকে, একটা ঘর থাকে। সেই ঘরের ভিতরে ওইটা রাখা থাকে, ওই ঘরের ভিতরে ওরা ছাড়া আর কেউ ঢুকতে পারে, এবং সেটা এটার সঙ্গে কানেকশন। টাইম টু টাইম তারা এসে ওই ঘরে লক খুলে ভিতরে ঢুকে ওটাকে দেখে এবং অথবা ওটাকে রিপ্লেস করে। সো এইটাই যেটাকে আমি রিপ্লেস করতে হবে কিছুদিন পর পর, 2 বছর 3 বছর বা 5 বছর পর পর, বা আরো ফ্রিকোয়েন্টলি হতে পারে, সেটাকে আমরা ইজি অ্যাক্সেসিবল হতে পারে। Design systems for the easy replacement of components that are expected to fail rapidly in service. সার্ভিসে সে তাড়াতাড়ি ফেল করে যাবে, সেজন্য আমাকে ইজি অ্যাক্সেস রাখতে হবে সেটা। Avoid excessive mechanical stress or stress concentration in components to avoid stress corrosion cracking. ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমি যদি এরকম কোনো ডিজাইন হয় না, এসব ডিজাইন অ্যাভয়েড করতে হবে, এর স্ট্রেস করোশন ক্র্যাকিং হবে, কারণ স্ট্রেস ডেভেলপ হয়ে যাবে। অথবা আমি কোনো ওয়েল্ডিং একটা কম্পোনেন্ট, সেটাকে আমাকে স্ট্রেস ফ্রি করে তাকে আমাকে রাখতে হবে।
সো অ্যাভয়েড এক্সেসিভ মেকানিক্যাল অর স্ট্রেস কনসেন্ট্রেশন। এটা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন হিসেবে কাজ করবে। আর আমি যদি ওয়েল্ডিং করার পরে সেটাকে স্ট্রেস ফ্রি অ্যানিলিং না করি, তাহলে সেটা রেসিডুয়াল স্ট্রেস হিসেবে কাজ করবে। তো সেগুলো আমাকে কনসিয়াস হতে হবে, ওগুলো যেন না। অ্যাভয়েড ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট বিটুইন ডিসিমিলার মেটালস টু প্রিভেন্ট গ্যালভানিক করেশন। হ্যাঁ, আমাদের দেশে এইসব ঘটনাগুলো বেশি বেশি হয়। আমি শুধু আমারটাই দেখি, আর কারোরটা দেখি। কিন্তু যেগুলো উন্নত কান্ট্রিতে সবাই সবারটা দেখা হয়। হ্যাঁ, ওয়াসার সাথে কি হবে, গ্যাস সেক্টরের সাথে ওয়াসা প্লাস গ্যাস কোম্পানি প্লাস আর যারা আছে তোমার আন্ডারগ্রাউন্ড কেবল, টেলিফোন কেবল সবার সাথে সবার কমিউনিকেশন থাকে, সবার কাছে ম্যাপ আছে, তার লাইনটা কোথা দিয়ে গেছে, এবং একজন আরেক নিজেদের ম্যাপকে আরেকজনের সঙ্গে শেয়ার করে। ফলে হয় কি, আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে তোমরা তো দেখো যে ওয়াসা আন্ডারগ্রাউন্ডে পাইপ পুঁতে রেখে চলে গেছে, এরপরে কি করছে, এবার গ্যাস কোম্পানি এসে ওই জায়গায় আবার পুরো এবার গ্যাস দিচ্ছে। জনগণের কত হয়রানি হয়, এবং এই কাজগুলো আবার বর্ষাকালে আবার বেশি বেশি দেখা যায়। এরকম যদি হয় যেখানে কোন সিস্টেম নেই, সে আমি কোন একটা কোম্পানি, সে ওয়াসা হয় বা গ্যাস হোক, আমার একটা পাইপ লাইন এখান দিয়ে গেছে, আরেকজনের একটা পাইপ লাইন কি হচ্ছে, সামহাও এখান দিয়ে যাওয়ার সময় সে আমার ক্রসিং হয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাওয়ার সময় ক্রসিং হয়ে যাচ্ছে। ক্রসিং মানে আমার যেখান থেকে তার পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এর সাথে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। আমার ম্যাপও তার জানা নেই, তার ম্যাপও আমার জানা নেই, সে সেইভাবে যাচ্ছে, কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট হয়ে গেলে তারটাও যদি স্টিল যদি না, দুজনেরটা যদি স্টিল, একজনের স্টিল আরেকজনের যদি অন্য মেটাল হয়, তাহলে তো ডেঞ্জারাস। তাহলে কি হয়ে গেল, তোমার গ্যালভানিক কাপলিং হয়ে গেল, একটা মোর অ্যাক্টিভ একটা মোর নবল। আর দুজনেরটা স্টিল হলো, দুজনের স্টিলের কম্পোজিশন ডেফিনেটলি এক না, সেক্ষেত্রেও কি হলো, গ্যালভানিক কাপলিং হয়ে গেল। তাহলে যার মেটালটা মোর অ্যাক্টিভ তার করেশন হয়ে যাবে। সেগুলো আমরা জানতেও পারবো না, কারণ আমি যখন পাইপ বসে গেছি, আমি কারোরটা দেখিনি, আমি আমার মতো বসে গেছি। আবার আরেকজন যখন বসিয়ে যাচ্ছে, সে কারোরটা দেখছেন, এবং সে যখন বসায় সে শুধু বলে দেয় যে এখান দিয়ে যাও, আর ওই লেবাররা শুধু বসিয়ে দিয়ে যায়। লেবাররা বসানোর সময় আর একটা পাইপের সঙ্গে লাগছে কি না লাগছে এগুলো দেখেও না, বা এখানকার ইঞ্জিনিয়ার এগুলো মনিটরও করে না। ফলে এরকম যদি একটা ব্যাপার ঘটে যায়, তাহলে কি হবে, যেটা লেস মোর অ্যাক্টিভ সেটা করেশন। কিন্তু উন্নত দেশে এগুলো হয় না। বলা হচ্ছে অ্যাভয়েড ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট বিটুইন ডিসিমিলার মেটালস। ডিসিমিলার মেটালের সময় যেন ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট না হয়, যথেষ্ট গ্যাপ যেন সেখানে থাকে, টু প্রিভেন্ট গ্যালভানিক করেশন প্রিভেন্ট করার জন্য। সেই জন্য প্রত্যেকের কাছে প্রত্যেকের ম্যাপ থাকে, এবং তারা কম্প্রোমাইজের মাধ্যমে, আমি এই দিক দিয়ে যাবো, তুমি ওই দিক দিয়ে যাও, কারোর কোনো, উভয় অল অফ দেম আর বেনিফিটেড, তারা বেনিফিটেড, আর আমরা সবাই ক্ষতিগ্রস্ত। Avoid sharp bend in piping system when high velocity with solid slurries are involved. এটা আমি আগের দিন একটু বলে চলছিলাম, শার্প বেন্ড দেওয়া যাবে না। এরকম আমার ঘোরানোর দরকার হচ্ছে, এটা এরকম এর ভিতরে হাই ভেলোসিটিতে কিছু যাচ্ছে, ফ্লুইড যাচ্ছে, শার্প বেন্ড দেওয়া যাবে। শার্প বেন্ড দিলে কি হবে, এটা এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে এখানে টার্বুলেন্স হবে, টার্বুলেন্স হয়ে তারপর পিছিয়ে যাবে। সো এই জায়গাটা ক্ষয় হয়ে যাবে, বিয়ের সঙ্গে আমাকে করতে হবে কি, আমাকে এইভাবে এবং এই জায়গার থিকনেস বেশি রাখতে হবে, থিকনেস একটু বেশি রাখতে হবে। টি হলে কি হবে, টি হলে শার্প বেন্ড হতে হবে, কিছু করার নেই, টি হলে শার্প বেন্ড হবে এরকম। কিন্তু এই জায়গার থিকনেস যথেষ্ট বেশি রাখতে হবে, অথবা এই জায়গার ম্যাটেরিয়ালটা মানে যথেষ্ট স্ট্রেংথ এবং করেশন রেজিস্ট্যান্ট, তাহলে এই জায়গা দিয়ে এটা হয়ে যায় একটা ছবিতে তোমার একটা ইরেশন পড়াশোনা আমি দেখেছি। 7 নম্বর, be sure of relevant codes and standards are met, এবং যাতে করেশন কম হয় সেই জন্য স্ট্যান্ডার্ড, আমাদের বাংলাদেশে যেমন বিএসটিআই আছে, তারা সবগুলো চেক করে, কে কি করছে না করছে। তারা শুধু খাবার দাবার চেক করে না, সব কিছু চেক করে, তারা সব চেক করে। সেই জন্য তাদের কোড আছে, কোড বলা আছে, এইভাবে তোমাকে যেতে হবে, এই ক্ষেত্রে এই ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, সব বলা আছে, স্ট্যান্ডার্ড এন্ড কোড আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনালও আছে, দেশীয় আছে, আমাদের বাংলাদেশে বিএসটিআই আছে। ওদের যে কোড আছে সেই রিলেভেন্ট কোড গুলো, আমি যে কাজ করছি তার রিলেভেন্ট কোড এবং স্ট্যান্ডার্ড আমাকে ফলো করতে হবে, যেন মিট করে সেটা আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে আমি সেফ থাকবো। 8 নম্বর,
Specify procedures for testing and storage of parts and equipments. SS tubing short stress corrosion cracking when stored near the sea coast. আমরা জানি স্টেনলেস স্টিল কি হয় স্যালাইন ওয়াটারে, দ্যাট ইজ সি ওয়াটারে, তার করোশন রেজিস্ট্যান্স কম। ওই যে কস্টিক এমবেটেলমেন্ট হচ্ছিল বয়লারে, স্ট্রেস ছিল সেখানে। সো কি করতে হবে যে আমি যদি স্টেনলেস স্টিল সি শোরের কাছে কোনো কাজের জন্য স্টোর করে রাখি, তাহলে আমাকে স্টোর নিয়ার দ্য সি কোস্ট, তাহলে আমি জানি সি কোস্ট মানে সেখানে এনভায়রনমেন্টে কি আছে, কস্টিক আছে। সো কস্টিক এসে এসে এবং ওখানে যদি কোথাও স্ট্রেস থেকে থাকে তাহলে আমাকে কি হবে, কস্টিক এমবেটেলমেন্টে ফেইলিয়ার হয়ে যাবে। সো আমাকে স্পেসিফাই প্রসিডিউরস ফর টেস্টিং এন্ড স্টোরেজ অফ পার্টস এন্ড ইকুইপমেন্ট। সো পার্টস এন্ড ইকুইপমেন্টস আমাকে স্টোর করার সময় আমাকে প্রসিডিউর, প্রপার যে প্রসিডিউর আছে সেই প্রপার প্রসিডিউর বলে দিতে হবে এবং সেটাকে আমাকে ফলো করতে হবে, আদারওয়াইজ স্ট্রেস করোশন ক্র্যাকিং হয়ে এটা ফেল। প্রপার ডিজাইন এগেইনস্ট এক্সেসিভ ভাইব্রেশন, যে সার্ভিস কন্ডিশনে ভাইব্রেশন হয় সেই সার্ভিস কন্ডিশনে ভাইব্রেশন কমানোর ব্যবস্থা করতে হবে যে কোনো ভাবে হোক, আইদার ভাইব্রেশন রিমুভিং অ্যাবজর্বিং কিছু দিতে হবে অথবা অন্যভাবে কমাতে হবে। কারণ আমরা জানি যে ভাইব্রেশন স্লিপ স্লিপ লোড স্লিপ লোড স্লিপ আর ভাইব্রেশন, এই তিনটা মিলে একটা করোশন। সো আমাকে ভাইব্রেশন অ্যাভয়েড করতে হবে, তা নাহলে ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন ভাইব্রেশনটা কম হয়, মিনিমামে রাখা যায়। 10 নম্বর, প্রোভাইড ব্ল্যাঙ্কেটিং উইথ ড্রাই এয়ার ইনার্ট গ্যাস ইফ ভেসেলস আর emptied in moist marine environment. ওই যে ময়েস্ট মেরিন এনভায়রনমেন্ট এটা হচ্ছে সবসময় ডেঞ্জারাস একটু, কারণ সেখানে স্যালাইন এনভায়রনমেন্ট থাকে। এখানে সমুদ্র তীরে অনেক কিছু করা হয় পানি পাওয়ার জন্য। একটি স্টিল মিলেও পানির দরকার হয় মেশিনারিকে ঠান্ডা রাখার জন্য। তো যেগুলো সমুদ্রের কাছে সে পানি পাওয়াটা সহজ হয়, যেগুলো সমুদ্রের কাছে না তাদেরকে ওয়াটার অ্যাবজর্বিং ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক বানায়। তোমাকে কি করতে হবে যে ভেসেলস যেগুলো আছে সেই ভেসেলস গুলো যখন আমরা ওই ক্লিনিং পারপাজে হোক বা যে কোনো পারপাজে হোক কিছুদিনের জন্য আমরা বন্ধ রাখছি, খালি করে ফেলেছি, সেইগুলো শুধু খালি করে রাখলেই হবে না, আমাকে কি করতে হবে যাতে করোশন না হয়। খালি করে দিলাম, ক্লিনিং করে ফেললাম, কিন্তু যে এনভায়রনমেন্টে রাখা আছে সেই এনভায়রনমেন্টে তো মেরিন এনভায়রনমেন্ট, সেখানে তো ক্লোরিন আছে। সেই জন্য আমাকে কি করতে হবে, কি যে ব্ল্যাঙ্কেট করতে হবে, ঢেকে দিতে হবে, কম্বল জাতীয় ব্ল্যাঙ্কেটিং মানে ঢাকতে হবে। এবং ঢাকার সময় যেন আমার খেয়াল রাখতে হবে যে একটা জিনিস, এরকম একটা জিনিস প্রোডাক্ট আছে, আমি ঢেকে দিলাম, ক্লোজ করে এখানে সিল করে দিলাম, কিন্তু ক্লোজ করার সময় যে এই জিনিসটা তো আছে তো মেরিন এনভায়রনমেন্ট, সো এই জায়গায় সে মেরিন এনভায়রনমেন্ট ঢুকে গেল, কি হলো এখানে ক্লোরিন থেকে গেল, ভিতরে আটকা পড়লো। তাহলে কি হবে, অনেকদিন পর যখন আমি খুলবো দেখবো এখানে করোশন হচ্ছে, কারণ এটা তো ছিল সি ময়েস্ট মেরিন অ্যাটমসফিয়ার ছিল। সেই জন্য আমাকে করতে হবে কি, এটা ঢেকে দেওয়ার আগে এর ভিতরের এয়ারটাকে ড্রাই করে দিতে হবে উইথ ড্রাই এয়ার অথবা ইনার্ট গ্যাস, ভিতরের ইনার্ট গ্যাস করে দিতে হবে। মানে ঢেকে দিয়ে এখানে এমন একটা সিস্টেম থাকতে হবে ওই তোমার ডেসিকেটারের মতো, যে যেটা আছে সেটাকে আমি এবার টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এটাকে খালি করে দিয়ে এরপর আমি ড্রাই এয়ার দিব অথবা ইনার্ট গ্যাস দিয়ে ভরবো, যাতে ক্লোরিন ওর ভিতরে না থাকে। তাহলে লং টাইম পরে আমি যখন এটা খুলবো এটা আমি দেখবো এটা entirely as it was shared. Number 11, avoid hot spots. গরম স্পট কে অ্যাভয়েড করতে হবে। এমন যদি হয় যে তোমার এরকম একটা পাইপ লাইন বা লম্বা কিছু আছে, সার্ভিস কন্ডিশনে এরকম আছে, এইটা খুব হাই টেম্পারেচারে, এই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা ইজ টু হাই, এই জায়গার টেম্পারেচারটা এটা টু লো। সো এইরকম জিনিসগুলো অ্যাভয়েড করো। যদি এইরকম হয় তাহলে তুমি করো কি, এই যে মানে এই সাইডটা তোমার হায়ার টেম্পারেচারে থাকবে, সো
এরকম যদি হয় তাহলে এই জায়গাটা খুব হাই টেম্পারেচার থাকলো, খুব হাই টেম্পারেচার রাখতে হবে। তাহলে এইরকম জায়গাটা তুমি টেম্পারেচারটা এরকম রাখো, টেম্পারেচার 2টা অ্যারো দিলাম, মানে একটু কম। এই জায়গায় টেম্পারেচার দিলাম একটা অ্যারো, আর একটু কম। এই জায়গায় টেম্পারেচার দিয়ে দিলাম শুধু শুধু নর্মাল টেম্পারেচার। এরকম গ্রাজুয়ালি টেম্পারেচারটাকে তুমি কমাও। এই এন্ডে হঠাৎ করে অনেক বেশি, তারপরে হঠাৎ করে এই এন্ডে হঠাৎ করে কম, এইরকম শার্প সিভিয়ার ডিফারেন্সটা তুমি রেখো। অ্যাভয়েড হট স্পটস ডিউরিং হিট ট্রান্সফার অপারেশনস। হিট ট্রান্সফার করার সময় তাই হয়, হিটটা যদি এদিক থেকে এইদিকে যায় তাহলে এই দিকটা টেম্পারেচার অনেক বেশি থাকবে, এবং যত দূরে যাবে টেম্পারেচার কমতে থাকবে। তখন তোমাকে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন হিটের একটা গ্রাডিয়েন্ট পাওয়া যায়, এবং গ্রাডিয়েন্টটা আস্তে আস্তে যত স্লোলি গ্রাডিয়েন্ট হয় ততই ভালো, যত র্যাপিডলি গ্রাডিয়েন্ট হবে তত খারাপ। During heat transfer operation, heat exchangers should be designed to ensure uniform temperature gradient. Gradientটা ইউনিফর্ম হতে হবে। তার মানে এখান থেকে তোমার 5 ফিটের জন্য যতটুকু কমবে পরের 5 ফিটের জন্য যেন ততটুকুই কম, ঠিক এরকম। হেটারোজিনিয়াস যেন না, এখানকার 5 ফিটের জন্য যা কমলো 1 ডিগ্রি সেলসিয়াস কমলো, আর এখানকার 5 ফিটের জন্য 10 ডিগ্রি সেলসিয়াস কমলো, এরকম হেটারোজিনিয়াস যেন না। Ensure uniform temperature gradients. Uneven temperature distribution, heterogeneous, uneven temperature distribution যদি হয় তাহলে leads to local heating করে এবং high corrosion rate হয়ে যেতে হবে। heterogeneity অ্যাভয়েড করতে হবে, হোমোজেনিটি মেইনটেইন করতে হবে। 12 নম্বর, ডিজাইন টু এক্সক্লুড এয়ার। তুমি এমন ভাবে ডিজাইন করো যেন এয়ার না থাকে, কারণ আজকে ক্লাসের প্রথম দিকে বলেছি এয়ার থাকলে কি হয়, অক্সিজেন বেশি থাকলে করেকশন বেশি হয়, যদিও একটা এক্সেপশন আছে বলা হয়েছে। Designing chemical plant equipment, particular attention should be paid to agitators. এই সমস্ত ক্ষেত্রে এটা, আর লিকুইড ইনলেটস যেখানে থেকে লিকুইড ঢোকে, আর অ্যাজাইটেটরস মানে হচ্ছে ওই যে তোমার নাড়ানি, যে প্রোপেলার ব্লেড ফর এক্সাম্পল, আর লিকুইড যেখানে ঢোকে, এই সমস্ত জায়গায় এয়ার এন্ট্রেইনমেন্ট ইজ এ পসিবিলিটি। সেখানে এয়ার বেশি থাকার একটা পসিবিলিটি থাকে। এয়ার বেশি থাকা মানে অক্সিজেন বেশি থাকা, অক্সিজেন ডিজলভ অক্সিজেন বেশি থাকা মানে করেকশন বেশি হয়। সেই জন্য এই তুমি ডিজাইনটা এমন ভাবে করো যেন এয়ার কোনো জায়গায় ঢুকে ইন্টারাপ্ট হয়ে না থাকে, এয়ারটাকে বের করে দেওয়ার চেষ্টা করো। তবে এটা ব্যতিক্রম আছে। Titanium and stainless steel are more resistant to acids containing dissolved air. Titanium and stainless steel যে সমস্ত অ্যাসিডে বেশি এয়ার থাকে সেই সমস্ত অ্যাসিডে তাদের করেকশন কম হয়, সো একটা ব্যতিক্রম আছে। আর নাম্বার 13 আমি বলেছিলাম 13টা, লাস্ট ওয়ান হচ্ছে এটা একটা জেনারেল রুলের মতো। 12টা, প্রথম 12টা বা প্রথমটা একটা জেনারেল রুল, আর 2 থেকে 12 পর্যন্ত কিছু কিছু স্পেসিফিক রুল। 13 নম্বরটা হচ্ছে মোস্ট জেনারেল রুল। সেটা কি বলা হচ্ছে, সেগুলো এক বাক্যে একসঙ্গে বলা হচ্ছে যে অ্যাভয়েড হেটারোজেনিটি। প্রতিটা ক্ষেত্রে অলওয়েজ তুমি হেটারোজেনিটি অ্যাভয়েড করবে। হেটারোজেনিটি মানে কি, হেটারোজেনিটি ইন এভরি রেসপেক্ট হেটারোজেনিটি। একটু আগে 11 নম্বরে আমি টেম্পারেচারে হেটারোজেনিটি বলেছি, শুধু টেম্পারেচার হেটারোজেনিটি না, কম্পোজিশনে হেটারোজেনিটি। সে একটা তোমার এরকম পাইপলাইন সবটাই স্টিলের হলো তোমার এই কম্পোজিশন যেন এই জায়গায় কার্বন পার্সেন্টেজ বেশি, কার্বন বেশি, এই জায়গায় কার্বন কম, এই জায়গায় কার্বন মিড লেভেল, এরকম দিস ইজ দ্য হেটারোজেনিটি। এই কম্পোজিশন যেন না, বা এই জায়গার স্ট্রাকচার একরকম, এই জায়গার স্ট্রাকচার একরকম, এই জায়গার স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ফেজ হেটারোজেনিটি, সেটা যেন না। অথবা এই জায়গায় স্ট্রেস ফ্রি আছে, এই জায়গায় স্ট্রেস আছে, সো স্ট্রেস হেটারোজেনিটি এরকম যাতে না। সব কিছুতেই তুমি হোমোজেনিটি মেইনটেইন। মোস্ট জেনারেল রুল ইজ টু অ্যাভয়েড হেটারোজেনিটি। ডিসিমিলার মেটাল করলে কি হয়, গ্যালভানিক এফেক্ট হয়, সো দ্যাট ইজ অ্যান হেটারোজেনিটি অফ ম্যাটেরিয়ালস কম্পোজিশনস, সো অ্যাভয়েড করো। ভ্যাপার স্পেসেস, সো এটা হচ্ছে করেশন যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের composition, vapor spaces. Uneven heat or stress distribution,
heat or stress distribution avoid করা। Other differences between points in the system lead to corrosion এবং অন্যান্য যত ডিফারেন্স আছে সব ক্ষেত্রে হিটার in every respect in the system lead to corrosion damage করে। Hence ডিজাইনের সময় মনে রাখবা most important design rule হচ্ছে এটা, attempt to make all conditions as uniform as possible throughout the entire system। পুরো সিস্টেমের ভিতরে in every respect যত পারো হোমোজেনিটি মেইনটেইন করার চেষ্টা করো। স্ট্রেস যদি থাকেও সব জায়গায় একই রকম স্ট্রেস থাকে, এক জায়গায় কম স্ট্রেস এক জায়গায় বেশি স্ট্রেস থাকলে যে জায়গায় বেশি স্ট্রেস থাকলো সেই জায়গাটা স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে সেটাই যেন না। সো লাস্ট কথা হচ্ছে যে মোস্ট জেনারেল রুল অ্যাভয়েড হিটারোজেনিটি in every respect and maintain uniform as possible as maximum as possible। এই হচ্ছে ডিজাইন রুল। এই চ্যাপ্টার আমার শেষ, পরের চ্যাপ্টার আমার 10 মিনিট সময় আছে, একটু শুরু করি পরের চ্যাপ্টারটা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সবখানে আমরা দেখে আসছি বলা হয় যে কস্টিক ওয়াটার এনভায়রনমেন্টে স্টেনলেস স্টিলের করোশন রেজিস্ট্যান্স প্লেন কার্বন স্টিলের চেয়েও কম। এখন স্যার এখানে রিজন বলা হয়েছিল কি যে বাইরে হচ্ছে একটা লেয়ার পরে আর কি ক্রোমিয়াম অক্সাইডের, সেটা হচ্ছে ক্লোরাইড আয়রন উপস্থিতিতে ভেঙে যায়। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে ভেঙে গিয়ে প্লেন কার্বন স্টিলের লেভেলে চলে আসতে পারে, বাট এর চেয়ে কমে যায় কেন? প্লেন কার্বন স্টিলের লেভেল আসতে পারে মানে কি, প্লেন কার্বনের ওর ভিতরে তো ক্রোমিয়াম আছে তাই না? জি স্যার। ক্রোমিয়াম আছে না, আর কমে যায় কেন রেজিস্ট্যান্সটা, এটা জানতে চাচ্ছিলাম। মানে লেভেলে আসলে ঠিক আছে মানা যেত ব্যাপারটা, কিন্তু কমার রিজনটা কি স্যার? স্টেনলেস স্টিল তার করোশন রেজিস্ট্যান্স বেশি তাই তো? জি স্যার। কেন বেশি? বাইরে প্রোটেক্টিভ ফিল্ম পরে ক্রোমিয়াম অক্সাইড, প্রোটেক্টিভ ফিল্ম পরে ক্রোমিয়াম অক্সাইড। So this is the chromium oxide। এই ক্রোমিয়াম অক্সাইড ফিল্ম করলো এবং ক্রোমিয়াম অক্সাইডটা ভেঙে গেল তাই তো? জি স্যার। ভেঙে যে আবার ওই ডাইমেনশনটা যে নিচের ডাইমেনশনটা হলো, ভিতর ডাইমেনশনটা হলো, এই ভিতর ডাইমেনশন তাই তো? এই তুমি বলছো যে ওর সমান হতে পারে তাই তো? মাইল্ড স্টিলের সমান হতে পারে, তার থেকে কম হয় কেন? এই কারণে কম হয়, এটা দুইটা সেন্স আছে। ফার্স্ট সেন্স আমি বলি, ফার্স্ট সেন্স হচ্ছে এই যে ক্রোমিয়াম অক্সাইড লেয়ারটা তৈরি হয় এটা খুব ফাস্ট তৈরি হয়, খুব ফাস্ট তৈরি হয়, খুব ফাস্ট তৈরি হয়। পিওর আয়রনে কি হয়, পিওর আয়রন যে কি হচ্ছে আয়রন অক্সাইড হচ্ছে, এটা হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, আর পিওর আয়রনে কি হচ্ছে আয়রন অক্সাইড হচ্ছে আয়রন অক্সাইড তাই না, Fe2O3, এটাও পড়ে যায়। তা প্রথম হচ্ছে এটা ফাস্ট তৈরি হয় এবং দ্রুতই পড়ে যায়, ক্লোরাইন আয়ন এটাকে দ্রুতই ফেলে দেয়, দুটোই ফাস্ট হচ্ছে। তার মানে এর পরের আবার একটা লেয়ার সেটাও ফাস্ট তৈরি হলো, আবার দ্রুতই সে পড়ে যাচ্ছে। আর এখানে আয়রন অক্সাইডটা অত ফাস্ট তো তৈরি হয় না, আর কেউ ওকে ফেলে দিচ্ছে না, সে নিজে লুজলি বন্ডেড বলে নিজে নিজেই পড়ে যাচ্ছে। তার মানে এর তৈরি হওয়াটাও স্লোলি হচ্ছে ওর তুলনায়, আর পড়ে যাওয়াটাও স্লোলি হচ্ছে ওর তুলনায়, এইটার লাইফটা বেশি হয়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। প্রথম পয়েন্টটা বুঝেছো? জি স্যার বুঝতে পেরেছি। এটা মানে একবার তৈরি হয় আবার ভেঙে যায়। আবার হ্যাঁ, এবং এই তৈরি হওয়া পড়ে যাওয়াটা ক্রোমিয়াম অক্সাইডের ক্ষেত্রে ফাস্ট হয়। কারণ ক্রোমিয়াম 10% বেশি থাকলে সেটা শুধু ক্রোমিয়াম অক্সাইড তৈরি করবে না, দ্রুত বেগে ক্রোমিয়াম অক্সাইড তৈরি করবে ইন অর্ডার টু প্রোটেক্ট। এখন ক্লোরিন এনভায়রনমেন্ট তাকে কি করছে, মানে একটা এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স তাকে ফেলে দিচ্ছে, যেই ফেলে দিচ্ছে আবার দ্রুত তৈরি হচ্ছে, আবার ওই এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স তাকে ফেলে দিচ্ছে। আর পিওর আয়রনের ক্ষেত্রে এটা ন্যাচারালি তৈরি হচ্ছে, সো ন্যাচারালি তৈরি হওয়াটা অত দ্রুত হয় না, আবার সেটাকে কেউ এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স ফেলছে না,
সে নিজে নিজে লুজলি বন্ডেড বলে নিজে নিজেই পড়ে যাচ্ছে। সো এর ফর্মেশন অ্যান্ড ডিসসলিউশন দুটোই স্লোলি হচ্ছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওটা হচ্ছে অন্য পয়েন্ট, ওটা সাইন্টিফিক না। যে সেটা হচ্ছে কি, যেটা আমি যদিও আমি বলি যে ঠিক আছে দুটো মিলেও সমান সমান, সেক্ষেত্রেও যে এটা তো এক্সপেন্সিভ জিনিস আর এটা তো একদম কম দামি জিনিস, সেক্ষেত্রে দুটাও যদি আমার সমান সমান পারফরমেন্স দেয় তখন আমি এটাকেই বলি এটা বেটার। দ্যাট ইজ নট সাইন্টিফিক, ওটা হচ্ছে ইকোনমিক্যাল কনসিডারেশন। বোঝা গেছে? প্রথমটা সাইন্টিফিক আর পরেরটা ইকোনমিক্যাল কনসিডারেশনে যদি সমান সমান দেয়ও, যেহেতু এটা অনেক চিপার সেই জন্য বলা হয় দিস ইজ বেটার। আমার নতুন চ্যাপ্টার, এটা আমি একটু শুরু করে দেবো এবং এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। এটা হচ্ছে নতুন চ্যাপ্টার বলতে ওইটারই ফোর্থ ওয়ানটা আর কি, ক্যাথোডিক অ্যান্ড অ্যানোডিক প্রোটেকশন, যেটা আমি এতদিন ধরে বলছি যে পরে বলবো ক্যাথোডিক প্রোটেকশন আর অ্যানোডিক প্রোটেকশনটা কি। বাই দিস টাইম একটু একটু বলতে বলতে বেশ কিছু জেনে ফেলেছো। এটা হচ্ছে লাস্ট, আর কোটিংসটা তো এটা 3-2 যে তোমরা করবে। সো ক্যাথোডিক অ্যান্ড অ্যানোডিক প্রোটেকশন। ফার্স্ট ওয়ান হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশনটা কি? আমার করেশনে কি হয়? করেশনে এই দুটো কনসেপ্ট, একটা অক্সিডেশন হয়, একটা রিডাকশন হয়। অক্সিডেশন রিডাকশন তোমরা জানো, ইভলিউশন অফ ইলেকট্রন, রিডাকশন রিঅ্যাকশন মানে অ্যাডজাস্টমেন্ট ইলেকট্রন। এই দুটো হতেই হবে। যে কোনো একটা বন্ধ করতে পারলে করেশন বন্ধ হয়ে যাবে, বা যে কোনো একটা কমাতে পারলে করেশন কমে যাবে। তো মেটালে কি হচ্ছে? মেটালে এইটা হচ্ছে, তাই না? কি হচ্ছে? ইলেকট্রন সে বের করে দেয়। এখন দিস ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন, যেটা প্রডিউস করে, আমি যদি সেই সিস্টেমটাকে এই জিনিসটা আবার দিয়ে দিই, তার মানে কি আমি এটাকে ইলেকট্রন সাপ্লাই দেবো। এটা কোথায় হচ্ছে? একটা প্রোডাক্টের ভিতরে হচ্ছে। সো এই সে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট থেকে এই দুটো বেরিয়ে আসছে। আমি এক্সটার্নালি এই প্রোডাক্টটার ভিতরে ইলেকট্রন ঢোকাবো ফোর্স করে, তাহলে এই মেটালটা কি খুব সহজে আর ইলেকট্রন বের করতে পারবে? বের করতে হলে আমি এক্সটার্নালি যে ঢোকাচ্ছি আমাকে ওভারকাম করতে হবে, আমার থেকে ওর শক্তি বেশি হতে হবে। হ্যাঁ, আমি তাকে ঢুকিয়ে দিচ্ছি তার ভিতরে ইলেকট্রন, তাহলে আমার ঢুকিয়ে দেওয়ার ফোর্সটাকে ওভারকাম করে তাকে ইলেকট্রন বের করতে হবে। অনেক অনেক ডিফিকাল্ট। ক্যাথোডিক প্রোটেকশনে ওইটাই হয়। কি করা হয়? যেহেতু করেশন মানে হচ্ছে ওখান থেকে মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে আসা, আমি এমন একটা সিস্টেম তৈরি করব যে আমি ওই মেটাল অবজেক্টের ভিতরে ইলেকট্রন ফোর্স করে ভিতরে ঢুকিয়ে দেবো, তা যেন তুমি আর বের করতে না পারো, এবং আমার ফোর্সটা তোমার থেকে শক্তিশালী, more strong. So cathodic protection is achieved by supplying electrons to the metal structure. Metal structure এর ভিতরে ইলেকট্রন সাপ্লাই দেওয়া, ইনসার্ট করে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, যাতে শেয়ার বের করতে না পারে। আর শেয়ার বের করতে না পারে মানে এটা হচ্ছে না, সো তার অক্সিডেশন হচ্ছে না, সো করেশন হচ্ছে না। দ্যাট ইজ দ্য ক্যাথোডিক প্রোটেকশন। এই ক্যাথোডিক প্রোটেকশনটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে, যেটাকে ডিসি সোর্স বলা হয়। ডিসি সোর্স করা হয় ডাইরেক্ট কারেন্ট সোর্স, ডিসি সোর্স অথবা রেকটিফায়ার বলা হয়। আরেকটা হচ্ছে বাই অ্যাপ্রোপ্রিয়েট গ্যালভানিক কাপলিং, এটা তোমরা অলরেডি বুঝেছো, তা আবার এখানে আসবে। ডিসি সোর্সটা দিয়ে কিভাবে করা হয় সেটা বুঝিয়ে, প্রথমে আছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই, আর তাহলে এটা তোমরা অলরেডি জানো, তবে একটু বলে দিয়েই আমি এখানে শেষ করবো। ডিসি পাওয়ার কি হলো? DC power source তে আগে আছে by an external power supply মানে হচ্ছে DC power source. So this one by an external power supply. এটার ছবিটা আগে বুঝে আসছি। যে আন্ডারগ্রাউন্ড একটা ট্যাঙ্ক আছে, এটাকে আমরা কি করতে চাই? আমরা DC power source বা আমরা ইমপ্রেসড কারেন্ট বলবো, ইউজিং ইমপ্রেসড কারেন্ট সাপ্লাই দেবো বা ইলেকট্রন সাপ্লাই দেবো, দিয়ে আমি এটাকে প্রোটেকশন দেব। This is the DC power source or rectifier, oblique DC source. তার দুইটা ইয়ে থাকে, পোল থাকে, একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। নেগেটিভ পোলটা করা হয় কি, এটা কানেকশন করে দেওয়া হয় আমার অবজেক্টের সাথে, ট্যাঙ্কের সাথে। আর পজিটিভ পোলটা কি করা হয়? একটা অ্যানোডের সাথে। অ্যানোডটা ইউজুয়ালি গ্রাফাইট ইউজ করা হয়,
গ্রাফাইট, অন্য কিছু ইউজ করা যেতে পারে। সেই গ্রাফাইটটা আবার এই যে ব্যাকফিলের ভিতরে জিপসাম থাকে, আরো অনেক কিছু থাকে, জিপসাম থাকে, জিপসাম, জিপসাম থাকে, আরো অনেক কিছু থাকে, গ্রাভেল আছে, নুড়ি পাথর, এইগুলো দেওয়া হয় গ্রাফাইট অ্যানোডের চতুর্দিকে। এগুলো দেওয়ার অর্থটা হচ্ছে যে এবং এগুলো এটাও সয়েলের ভিতরে আছে, মাটির ভিতরে আছে, গ্রাউন্ডে আছে, যেন এই মাটির সাথে অ্যানোডের কন্ডাক্টিভিটিটা ইউনিফর্ম হয় যথেষ্ট পরিমাণ। সেই জন্য আমি এটা হচ্ছে রেকটিফায়ার ডিসি পাওয়ার সোর্স। ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে এখানে ইলেকট্রন সোর্স আছে প্রচুর, সো ইলেকট্রনটা এখানে আসছে। সো আমি কি করি, আমি ট্যাঙ্কের ভিতরে ইলেকট্রন, আমি বললাম যে এক্সটার্নালি আমি ফোর্স করে ঢুকাই যথেষ্ট ফোর্স, যেন ট্যাঙ্ক থেকে আর ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। সো ট্যাঙ্কে আমি ইলেকট্রন ঢুকাচ্ছি, মানে হচ্ছে সো ইলেকট্রন ফ্লোটা হচ্ছে এই ডিরেকশন, এই ডিরেকশন ইলেকট্রন ফ্লো। এই ডিরেকশনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। সো ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো হয়, কারেন্টটা তার উল্টা ডিরেকশনে ফ্লো হয়। সো কারেন্টটা ফ্লো হচ্ছে এই ডিরেকশনে ক্লকওয়াইজ। সো এই ডিরেকশন হয়, সে যেটা একটা ক্লোজ সার্কিট, এবং মাটি হচ্ছে তোমার কন্ডাক্টিং, ফোর কন্ডাক্টর বাট কন্ডাক্টর। সো একটা ক্লোজ সার্কিট হচ্ছে, সো কারেন্ট ফ্লোটা হচ্ছে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে এসে অ্যানোডের ভিতর দিয়ে এসে, অ্যানোড আর মাটির ভিতরে কন্ডাক্টিভিটি ইউনিফর্ম রাখার জন্য এই সব অ্যারেঞ্জমেন্ট গুলো করা হচ্ছে। সো এসে কি হচ্ছে, ওই অ্যানোড থেকে কারেন্ট ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করছে, আমি ইলেকট্রন দিচ্ছি আর কারেন্ট প্রবেশ অ্যানোড থেকে ট্যাঙ্কে। এই জন্য বলা হচ্ছে ইমপ্রেসড কারেন্ট প্রবেশ করাচ্ছে। প্রবেশ করালে তখন এই ট্যাঙ্কটা সেফ থেকে যাবে। আর এখানে গ্রাফাইটটা দেওয়া আছে, এটা লাইফ বেশি পাওয়ার জন্য। এটা কনজিউমেবল অ্যানোড দিলে এটা খুব দ্রুত থেকে ক্ষয় হয়ে যেত, তখন এটাকে আবার বারবার রিপ্লেস করতে হতো। আর যারা এটা করে তারা করে কি, যে গ্যাস সেক্টর যখন এটা করে তখন করে কি, গ্যাস সেক্টর এই জায়গাটা ওই যে তাদের আমি বলেছিলাম একটু আগে যে ইজি অ্যাক্সেসেবল, যে ডিজাইন রুল যেটা পড়েছিলাম, তাহলে কি করতে হবে, এটাকে মনিটর করতে হবে, এটা রেকটিফায়ারটাকে। সো এটা ইজি অ্যাক্সেসেবল, এটা তোমার তারা তাদের একটা সিকিউর জোনের ভিতরে তারা জায়গায় রেখে দেয়। পাইপটা যে লেন্থ বরাবর গেছে সেই লেন্থ বরাবর হাফ মাইল পর পর একটা রেকটিফায়ার দিয়ে দেয়, এবং তাদের একটা সিকিউর জোনের ভিতরে রেকটিফায়ারটা রেখে দেয়। তার টাইম টু টাইম এটা মনিটর করে। রেকটিফায়ারের একটা এই যে পাওয়ারের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা মেনটেন করতে হবে তাকে। রেকটিফায়ার মানে কি, একটা ব্যাটারি যে রেকটিফায়ার, সো ব্যাটারিতে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এর পাওয়ার যখন মিনিমাম লেভেলে চলে আসবে, তখন হয় এটাকে রিচার্জ করতে হবে, অথবা নতুন একটা রেকটিফায়ার দিয়ে রিপ্লেস করতে হবে। এটাকে বলা হয়েছে an external DC power supply is connected to the underground tank. Negative terminal is connected to the tank. And positive terminal is connected to an inert anode. Inert graphite. এটা ইনার্ট না দিয়ে কনজিউমেবলও দেওয়া যেত। সেক্ষেত্রে কি হতো, কনজিউমেবল অ্যানোডটাকে আমাকে টাইম টু টাইম সেটাকে আবার সেটাও ছোট হয়ে আসতো, সেটাকে আবার রিপ্লেস করতে। আর ইনার্ট দিলে রিপ্লেস করা লাগবে না। আর anode is usually surrounded by backfill consisting of coke, grease, gypsum, etc. এটা কেন হয়, which improve electrical conductor between anode and surrounding soil. Anode এবং সারাউন্ডিং সয়েলের ভিতরে একটা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট সে মেইনটেইন করে। আদারওয়াইজ ওখানে একটা গ্যাপ হয়ে যায়, হিটারোজেনিটি তৈরি হয়। সো কারেন্ট পাসেস টু দ্য মেটালিক স্ট্রাকচার। খেয়াল রাখবা, ওখানে যে ছবিটা বলা হয়েছে, মেটালিক স্ট্রাকচারের ভিতরে কারেন্ট ঢুকছে কি দিয়ে, অ্যানোড দিয়ে, এন্ড করেশন ইজ সাপ্রেসড, এবং করেশন কমে আসে। সো এই কথাটা মনে রাখতে হবে। নেক্সট ক্লাসে আমি যে কনসেপ্টটা পড়াবো সেখানে দেখা যাবে যে এই আমাদের দেশে আমরা যে একে অপরের সঙ্গে কোঅপারেশন রাখি না, সেই জন্য হয় কি, আমরা এই এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ওয়াশার একরকম তার পাইপকে কি করছে, প্রোটেক্ট দিচ্ছে, গ্যাস সেক্টর তার পাইপকে প্রোটেক্ট দিচ্ছে, কিন্তু এমন ঘটনা ঘটে যায় যে ওয়াশার ওই প্রোটেকশনটা আমার জন্য ডেঞ্জারাস হয়ে গেছে। কারণ হচ্ছে ওয়াশার আমরা একে অপরের ম্যাপিং জানি না, নিজের মতো শুধু নিজের লাভটা দেখে গেছি, আমি তার ক্ষতি করছি, সে আমার ক্ষতি করছে। হয় কি, যে আমার পাইপ লাইনে এখানে বলা হচ্ছে যে মেটালিক স্ট্রাকচারের ভিতরে কারেন্ট ঢুকতে হবে, এবং এই যে না জানার কারণে দেখা যাচ্ছে ওয়াশার পাইপলাইন থেকে
ওয়াশার পাইপলাইন থেকে আমার পাইপলাইনে কারেন্ট ঢুকছে, তাহলে কি হবে? কারটা কে ডেঞ্জার অবস্থা আছে? ওয়াশার পাইপলাইন থেকে যদি আমার পাইপলাইনে কারেন্ট ঢুকে, কে ডেঞ্জার অবস্থা আছে? ওয়াশা। কারণ কাউকে কোনো পাইপলাইনকে, কোনো অবজেক্টকে সেভ করতে হলে সেই অবজেক্টের ভিতরে কারেন্ট ঢুকতে হবে। সো ওয়াশার পাইপলাইন থেকে আমি গ্যাস সেক্টর, আমার পাইপলাইনে কারেন্ট ঢুকে যাচ্ছে, তাহলে আমার পাইপলাইন সেফ। কিন্তু ওয়াশার পাইপলাইন থেকে কি হচ্ছে? কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে তারটা ডেঞ্জারাস, তারটা ক্ষয় হয়ে যাচ্ছে। এটা আমরা নেক্সট ক্লাসে বলবো। সো মূল মন্ত্রটা মনে রাখবা যে কি হবে, এটাকে সেফ রাখতে হলে সারাউন্ডিংস থেকে, মাটির ভিতর দিয়ে এটার ভিতরে কারেন্ট ঢুকতে হবে। যত দিকে যা থাকুক না কেন, আমার এটার ভিতরে যদি কারেন্ট ঢুকে তাহলে আমি সেফ। সো কারেন্টের ফ্লোটা হচ্ছে এই ক্লক ওয়াইজ, সো ঢুকে যেয়ে সে আবার এর ভিতরে যাচ্ছে। কিন্তু এমন যদি হয় আমার এটা থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার এটা ডেঞ্জারাস। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আগামী বুধবার ক্লাস। এই পর্যন্তই আজকে ক্লাস। কালকে আমাদের সেশনাল আছে। কালকে আমাদের একাডেমিক কাউন্সিলের একটা মিটিং আছে 4টায়, এই জন্য কালকে সেশনাল ক্লাসটা 2:30টায় শুরু করবো। জি স্যার। Roll number 1. Yes, sir. 2. Yes 2, sir. 3. Yes sir. 4. Yes, sir. 5. সুজন কেন? স্যার ওর বড়াম্মু মারা গেছে, এই জন্য আসে নাই। সুজন 6. Yes, sir. 7. সীমান্ত দত্ত।